আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের কলেজের ভাই বোন যারা যুক্ত হচ্ছেন আজকের ক্লাসটাতে। সাইদুল স্যারের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আমাদের আন্তর্জাতিক বিষয়গুলির একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আপনাদের সকলকে জানাচ্ছি আজকের ক্লাসে আবার অনেক অনেক স্বাগত। আবার আপনাদেরকে আরেকটা সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা সবাই? একটু কষ্ট করে জানাবেন সবাই আমাকে যে কেমন আছেন আপনারা সবাই, এবং আমাদের বোর্ড কি সম্পূর্ণ ক্লিয়ার কিনা, এবং আমাকে দেখা যাচ্ছে কিনা, আমাদের সাউন্ড সিস্টেম সম্পূর্ণ ক্লিয়ার কিনা, এটা সম্পর্কে একটু জানাবেন কষ্ট করে। ঠিক আছে? আজকে মূলত আমরা যেটা থেকে ক্লাস নেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে আমার সেটআপ থেকে ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তো কিছুটা যান্ত্রিক ত্রুটি থাকাটা থাকলে বা কিছুটা সমস্যা হলে সেটার জন্য আমি আগেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে আমরা সাইদুসের প্ল্যাটফর্মের থেকে একটু দূরে, অর্থাৎ আমার প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছি। তো আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রিয় ভাই বোন যারা আমাদের আজকে আমাদের ক্লাসের সাথে যুক্ত হয়েছেন, তারা একটু কষ্ট করে জানাবেন যে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করতে পারবো। সবাই সবাই আমি একটু দেখি যে কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং কারা আমাদের সাথে আজকে ক্লাস করতে উপস্থিত হয়েছেন। আপনারা কিন্তু সকালবেলা আজকে সাইদুল স্যারের ক্লাস, সাইদুল স্যারকে দেখেছেন। ঠিক আছে, আজকে আপনারা দেখেছেন আমাদের সকিনা স্যারকে। ঠিক আছে, তো যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এখন আজকে আমরা যেটা নিয়ে ক্লাস করব, আন্তর্জাতিক বিষয়গুলি একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। সেটা আপনারা কেমন উপভোগ করবেন, এবং যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব মূলত আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, আন্তর্জাতিক বিষয়গুলির বেসিক অংশটাই আমরা খুবই সুন্দরভাবে ম্যাপ অ্যানালাইসিসের মাধ্যমে সুগঠিতভাবে আজকে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই বোন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তো প্রথম যেটা করে নিতে হবে প্রতিদিনের মতোই, যেটা সাইদুল স্যার বলেন এবং আমরাও বলি, সেটা হচ্ছে প্রত্যেকে মিনিমাম 5টা করে শেয়ার করতে হবে, এবং শেয়ার ডান লিখতে হবে। ঠিক আছে, শেয়ার ডান লিখতে হবে, শেয়ার ডান লিখতে হবে। ওকে, 5টা করে শেয়ার করতে হবে, না হলে কিন্তু আজকে আমরা আবারও বলছি, আজকে এত সুন্দর একটা ম্যাপ অ্যানালাইসিস, ঠিক আছে, এই ম্যাপ অ্যানালাইসিস কিন্তু আপনারা সব কিছু পাবেন না যদি আজকে শেয়ার না করেন। আজকে অবশ্যই শেয়ার করতে হবে। ঠিক আছে, আমাদের রাবিয়া ইসলাম আলিম যুক্ত হয়েছেন আমাদের সাথে। ওকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন রেহমা খাতুন, শেয়ার ডান মাশাআল্লাহ। জাহিদুল ইসলাম ভাই শেয়ার ডান, আলহামদুলিল্লাহ। পলি আছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? তো আমি একটু সবার কাছে একটু জানতে চাই, আপনারা সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। পাশাপাশি আমরা আপনাদের কাছে অবশ্যই শেয়ারটা চাই। সবাই সবাই 5টা শেয়ার করে অবশ্যই ডান লিখে দিবেন। ঠিক আছে, আর কে কোথা থেকে দেখছেন একটু বলেন। আজকে আমরা একটু জানতে চাই কে কোথা থেকে দেখছেন আমাদেরকে। প্রতিদিনই অনেক পড়াশোনা হয়, কিন্তু আজকে পড়াশোনার পাশাপাশি যেটা সবচেয়ে বেশি ফোকাসে থাকবে সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলো আপনি কিভাবে পড়বেন এবং এই আন্তর্জাতিক বিষয়গুলোকে কিভাবে আপনি গুছাবেন, সব কিছু নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস ইনশাল্লাহ আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রিয় ভাই বোন, যেটা নিয়ে আপনাদের সাথে প্রতিদিনই কথা হয় সেই আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়গুলির জিকে টিচার হিসেবে আমি আপনাদের মঈন স্যার আপনাদের সামনে আছি। প্রত্যেকে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, এবং শেয়ার শেষ হলে অবশ্যই শেয়ার ডান লিখবেন। ঠিক আছে, আমি দেখতে চাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন, এবং আমাদের ভালোবাসার ভাই বোনগুলা যারা চাকরির পথে আমাদের ভাই বোনগুলো আছেন, তারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কারা কারা শেয়ার করছেন প্রতিদিনের মতো আজকের ক্লাসটা। ওকে, মাহমুদুল মামুন, আমি একটু শেয়ার করে দিই আপনাদের সাথে। ঠিক আছে, খুব দ্রুতই, আমরা কিন্তু বেশি সময় নেব না, আমরা খুব দ্রুতই ক্লাসের দিকে চলে যাব। এবং আপনারা জানেন যে প্রতিদিনের মতোই খুবই একটা ডিটেলস ক্লাস হবে ইনশাল্লাহ আজকের ক্লাসটাও। আমরা চাই যে প্রতিদিনের মতোই আজকের ক্লাসটাও খুব বেশি প্রাণবন্ত হোক। ঠিক আছে, তো আপনাদের কাছে এটাই অনুরোধ রইল যে আপনারা যারাই যুক্ত হচ্ছেন আজকের ক্লাসটাতে, সবাই একটু কষ্ট করে আজকের ক্লাসটা শেয়ার করে দেবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে পৌঁছে দেবেন। ঠিক আছে, তাহলেই কিন্তু আমরা আজকের ক্লাসটা খুব এনজয় করতে পারবো। ঠিক আছে, তাহলে প্রিয় ভাই বোন যারা যুক্ত হচ্ছেন একটু কষ্ট করে, একটু খুব দ্রুত আমরা শেয়ার করে দেয় এবং আমাদের আজকের ক্লাসটা একটু শুরু করে দেই। ঠিক আছে, সাইদুল স্যার পেজের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হবে ইনশাল্লাহ আপনাদের জন্য। আজকে আন্তর্জাতিক বিষয়গুলির A to Z যতগুলো বিষয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আলোচনা করব। তাহলে আপনারা সবাই একটু কষ্ট করে সবাই একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করেন, যেন আমরা আজকের ক্লাসটা খুব উপভোগ করতে পারি। খুব সুন্দরভাবে বিশাল বিস্তর আলোচনা ইনশাল্লাহ আজকে আমরা করব। ওকে, আমি একটু দেখি কারা কারা যুক্ত হয়েছে, আমাদের কোন ভাই বোনরা যুক্ত হয়েছে, কোথা থেকে যুক্ত হয়েছে। মাশাল্লাহ, কে কে যুক্ত হয়েছে কোথা থেকে? ওকে, হাটাজারি থেকে যুক্ত হয়েছেন আমাদের এমদাদ ভাই, মাশাল্লাহ। আমাদের সাথে যুক্ত হয়েছেন জুবাইদা খাতুন, জুমা, মাশাল্লাহ। ওকে, ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। রংপুর থেকে যুক্ত হয়েছে ফেরদৌসি। ওকে, সুপ্তি সুমা, শেয়ার ডান। ওকে, যারা যারা শেয়ার করছেন, হ্যাঁ, আমি আপনাদের বলে রাখি, যখন আপনারা শেয়ার করবেন এই ভিডিওটা কিন্তু আপনি সব সময় দেখতে পারবেন, আপনি যে কোনো সময় লাইভ ক্লাসটা করতে পারবেন। ঠিক আছে, আমরা সারাদিন অনেক ধরনের মিম শেয়ার দিতে থাকি, হ্যান তেন আজে বাজে জিনিসগুলো শেয়ার দিতে থাকি, কিন্তু আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের
পড়াশোনার যে লাইভ ক্লাসগুলো এগুলো আমরা শেয়ার দিতে চাই না। তো এটাই কিন্তু আমাদের আজকে শেয়ার দিতে হবে, ঠিক আছে? তাহলে আজকে সাইদুস স্যারের বোর্ড থেকে নয়, বরং মঈন স্যারের বোর্ড থেকে আমরা পড়াশোনা করব। এবং সাইদুস স্যার পেজে যারা আছেন, যুক্ত আছেন, সবাই একটু কষ্ট করে জানাই দিতে হবে যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সালেহা শিখা আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফাহমিদ আক্তার যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। আকলিমা সরকার যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। বগুড়া থেকে ইউসুফ আলী ভাই যুক্ত হয়েছেন। এত এত জায়গাগুলো থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সবাই একটু কষ্ট করে যদি শেয়ার করে দেন। আজকে কিন্তু অনেক অনেক বড় একটা আমাদের ইনশাল্লাহ আলোচনা হবে। বিক্রম ভাই আছেন আমাদের দিনাজপুর থেকে, ঝিনাইদহ থেকে আছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন সিজান ভাই, ওকে, সৈয়দপুর থেকে শেষের কবিতা, ওকে, ওয়ালাইকুম আসসালাম, মাশাল্লাহ। এই যে দেখেন চট্টগ্রাম থেকে এফএন চৌধুরী, অনেকে আছেন। তাহলে আপনারা যারা যুক্ত হচ্ছেন অবশ্যই আবারও প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা অনুরোধ রাখি, সেটা হচ্ছে সবাই মিনিমাম আজকে 5টা করে শেয়ার করবেন, 5টা শেয়ার করবেন এবং শেয়ার করার পরে লিখবেন শেয়ার ডান। তাহলে কিন্তু আমরা 2 মিনিটের মধ্যে আমাদের ক্লাসে চলে যাব। আমরা কিন্তু ক্লাসের মধ্যে অত বেশি কথা বলি না। প্রথমে আপনাদের কাছে একটু শেয়ারটা চেয়ে নিই, যেন আমাদের প্ল্যাটফর্ম এবং আপনাদের জন্য উপকারী কিছু ভিডিওস আপনাদের সামনে খুব দ্রুত আসতে পারে, আপনাদের ফ্রেন্ড সার্কেলের সামনে খুব দ্রুত আসতে পারে, ঠিক আছে? ওকে, ঢাকা থেকে আছেন, ময়মনসিংহ জগৎ থেকে, মাশাআল্লাহ। তাহলে আমাদের অনেকেই যুক্ত হয়ে গেছে। আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে চলে যাই। সবাই একটু বলেন যে রেডি কিনা। যদি রেডি হন, আজকে আমরা আন্তর্জাতিক টপিকের বেসিক বিষয়গুলো, খুব খুঁটিনাটি বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কিভাবে মহাদেশ পরিচিতিগুলো মনে রাখা যায়, কোন কোন ওয়েতে মনে রাখা যায়, সব কিছু নিয়েই। অর্থাৎ আন্তর্জাতিকে ধরেন আপনি কিচ্ছুই জানেন না, আজকের ক্লাসটা করলে আপনি আন্তর্জাতিকটা কিভাবে পড়াশোনা করবেন, আন্তর্জাতিকের বেসিক বিষয়গুলো কিভাবে গুছিয়ে তুলবেন, সেগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে ইনশাল্লাহ একটা বড় ধারণা দেবো ইনশাল্লাহ। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল গফুর আছেন আমাদের সাথে, 3টা শেয়ার করেছেন আমাদের রাজিয়া বোন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যারাই শেয়ার করছেন অবশ্যই শেয়ার ডান লিখবেন, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? এটা আপনাদের ইনশাল্লাহ একটা বড় সম্পদ হতে চলেছে। লালমনিরহাট থেকে, ওকে, পাটগ্রাম লালমনিরহাট, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে। সুলতান সুলেমান আছেন কুষ্টিয়া থেকে, অনেক ধন্যবাদ। এই যে আমাদের বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে আপনাদের দ্বারা, আপনাদের জন্য, ঠিক আছে? এটা ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক বড় একটা বেনিফিট আনবে খুব শীঘ্রই, ঠিক আছে? সবাই রেডি তো? সবাই রেডি তো? ওকে, সুনামগঞ্জ থেকে, ওকে, একজন আমাদের রাজমিন বোন বলেছেন সুনামগঞ্জ ঘুরতে আসবেন ইনশাল্লাহ, টাঙ্গুয়ার হাওর, হ্যাঁ, ঠিক আছে? সেই সুনামগঞ্জ ঘুরতে যাব ইনশাল্লাহ, ওকে ওকে। চলেন তাহলে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি আমাদের ক্লাসে। আমরা আর বেশি সময় নিতে যাচ্ছি না। আমরা চাই শুধুমাত্র আমাদের যত ভাই বোনরা আছে সবাই যেন যুক্ত হয়ে যায়। তাহলে মূলত আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে পুরো বিশ্বের যত ব্রহ্মাণ্ডের যত কিছু আছে সব কিছু নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। কিন্তু কথা হচ্ছে সেটাতে আলোচনা করতে হলে আপনাদের যেটা জানতে হবে, আন্তর্জাতিক বিষয়বলীগুলো আমরা কিভাবে পড়াশোনা করব, কোন কোন টপিকগুলো পড়ব, কোন কোন টপিকগুলো প্রতিবার চাকরির পরীক্ষাতে আসে সেগুলো, এবং আন্তর্জাতিক প্রিপারেশনটা নিতে গেলে আমরা কোন টপিকটা আগে পড়ব, কোন টপিকটা পরে পড়ব, ঠিক আছে? পাশাপাশি আন্তর্জাতিকের টপিকগুলো আমরা কিভাবে মাথায় রাখবো, এই বিষয়গুলো নিয়ে আগে আপনাদের সাথে কথা বলতে চাই। কথা বলার পরেই কিন্তু আমরা আমাদের মূল পড়াশোনাগুলোতে ঢুকবো, ঠিক আছে? তো মূলত আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পুরো বিশ্বের বা আমাদের সৌরজগতের একটা ম্যাপ আছে। সৌরজগতের পুরোটা গ্রহ উপগ্রহ নিয়ে আমরা আজকে আলোচনা করব, সৌরজগৎ নিয়ে জানার চেষ্টা করব। পাশাপাশি সাধারণ জ্ঞানটা কিভাবে পড়তে হবে সেটা সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটা তত্ত্বের কথা আছে, যে বিগ ব্যাং তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি। তো মূলত আপনি যখন সাধারণ জ্ঞানটা পড়াশোনা করবেন, সাধারণ জ্ঞান পড়াশোনার সময় আপনি অবশ্যই ফার্স্ট স্টেপ, যেটা 1 নম্বর যে স্টেপটা, সেটা হচ্ছে আপনি চেইন আকারে পড়তে পারেন। এখন আপনি বলতে পারেন যে স্যার চেইন জিনিসটা কি, বা চেইন আকারে কীভাবে পড়াশোনা করে। মূলত দেখেন, আপনি যখন বাংলাদেশ বিষয় পড়াশোনা করেছেন, আপনি প্রথমে ইতিহাস পড়লেন, ইতিহাসের পরে সেটা থেকে কানেক্ট করে বাংলাদেশ পর্যন্ত আসলেন মুক্তিযুদ্ধ দিয়ে, তারপর বাংলাদেশের ভৌগোলিক অঞ্চল নিয়ে পড়াশোনা করলেন, তারপরে আস্তে আস্তে অন্যান্য প্রশাসনিক অঞ্চলগুলো নিয়ে পড়াশোনা করলেন। কিন্তু আন্তর্জাতিকের ক্ষেত্রে হয় কি, ইতিহাসও অনেক বড়, পাশাপাশি সভ্যতা নিয়ে অনেক ইতিহাস থাকে, আমাদের যুদ্ধ নিয়ে অনেক ইতিহাস থাকে, পাশাপাশি আন্তর্জাতিক অনেকগুলো বিক্ষিপ্ত টপিক আছে, যেমন দিবস, তারপর হচ্ছে আপনার প্রণালী, তারপর বিভিন্ন লোকেশন, আবার মহাদেশ ভিত্তিক তথ্য, মহাসাগর ভিত্তিক তথ্য, তারপর আমাদের উপমহাদেশ ভিত্তিক অনেকগুলো তথ্য। তাহলে এগুলোকে আপনি গুছিয়ে পড়ার ওয়ে হচ্ছে আপনি চেইন আকারে পড়বেন। চেইনটা কি? যেমনটা আমরা আজকের ক্লাসটা শুরু করলাম, মূলত চেইনের প্রথম চেইনটা দিয়ে শুরু করলাম। আপনি প্রথমে ধরেন পুরো বিশ্বটাকে পড়লেন একটা বিন্দু থেকে আপনি আন্তর্জাতিক শেখা শুরু করলেন। তাহলে এই বিন্দুটা ব্লাস্ট হয়ে যাবে, সৌরজগৎ সৃষ্টি হবে, সৌরজগতের প্রত্যেকটা গ্রহ সম্পর্কে আপনি জানবেন, সৌরজগৎ সম্পর্কে জানবেন। এটার পরে আপনার পরীক্ষাতে আসবে কোথা থেকে? পৃথিবী থেকে।
তাহলে পৃথিবী নিয়ে আপনি জানা শুরু করবেন, সেখানকার মহাদেশ, মহাসাগর, তারপরে ইন্ডিভিজুয়ালি ঢুকে ঢুকে প্রত্যেকটা মহাদেশ, মহাসাগর সম্পর্কে আলাদাভাবে বিস্তর আলোচনা করবেন। তাহলে এভাবে পড়লে হবে কি, প্রথমত আপনি আপনার যতটুকু পড়াশোনা আছে সেটাকে গুছিয়ে তুলতে পারবেন, পাশাপাশি আপনার এই চেইন অফ কমান্ড মেনটেন করে পড়াশোনা করলে আপনার মাথায় সিকোয়েন্স আকারে প্রত্যেকটা সাধারণ জ্ঞান মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি আমাদের পড়াশোনায়, আর কথা না বলি আমরা সাধারণ জ্ঞান বিষয়টার বিগ ব্যাং থিওরি। আপনারা কি এই থিওরিটার নাম শুনেছেন? সবাই একটু কমেন্টে জানাবেন। আমার ভাই বোনরা যারা যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্টে জানাবেন সবাই কি বিগ ব্যাং থিওরিটার নাম শুনেছেন কিনা। এই বিগ ব্যাং থিওরিটার প্রবক্তাকে সবাই একটু আনসার করেন। এই বিগ ব্যাং থিওরির প্রবক্তাকে সবাই একটু আনসার করতে হবে। পাশাপাশি এই বিগ ব্যাং থিওরিটা কে ব্যাখ্যা করেছিল, এই দুইটা জিনিস আপনাদের একটু বলতে হবে, যে বিগ ব্যাং থিওরির প্রবক্তাকে এবং ব্যাখ্যাকারককে। এই দুইটা জিনিস অনেক কমন থাকে, পাশাপাশি অনেকের কনফিউশনও থাকে যে ব্যাখ্যাকারক এবং প্রবক্তার মধ্যে পার্থক্য কী। যেমন ধরেন আমি নতুন একটা থিওরি তৈরি করলাম, তো সেক্ষেত্রে আমি কিন্তু সেটার প্রবক্তা, কিন্তু যখন আমি এটাকে ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব, তখন সেটার আমি ব্যাখ্যাকারক। তাহলে আমরা যদি শর্টকাট কথায় বলি, বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হচ্ছে জি ল্যামেটার। এই বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে জি ল্যামেটার। তাহলে জি ল্যামেটার হচ্ছে বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা। আর এই বিগ ব্যাং তত্ত্বটাকে ব্যাখ্যা করেছিলেন যিনি, তার নাম হচ্ছে স্টিফেন হকিংস। দেখি কে কে ভালো আনসার করেছেন। স্টিফেন হকিংস, ঠিক আছে। তাহলে আমি একটু দেখি কে কে আমাদের এটাতে কমেন্ট করেছেন। ওকে মাশাআল্লাহ, জি ল্যামেটার। ওকে, জি ল্যামেটার। এখন বিগ ব্যাং থিওরিটা মানে কি? বিগ ব্যাং থিওরি মানে হচ্ছে আমাদের যেমন কোরআন শরীফে আছে যে আমি পুরো মহাজগৎ মহাবিশ্ব সৃষ্টি করেছি একটা ক্ষুদ্র বিন্দু থেকে, ঠিক তেমনিভাবে যারা বিজ্ঞানী আছে বিজ্ঞানীরা বলে যে পুরো মহাজগৎটা বা সৌরজগৎটা আগে একত্রিত ছিল একটা বিশাল বড় একটা বিন্দুতে, পরবর্তীতে সে শক্তি সঞ্চার করতে করতে ব্লাস্ট হয়ে গেল, এবং এই বিস্ফোরণটা বিগ ব্যাংয়ের কারণে, বিগ একটা বিস্ফোরণের কারণে পুরো মহাজগৎ, সৌরজগৎ, গ্যালাক্সি, ছায়াপথ যা কিছু আছে, আমাদের ধূমকেতু, উল্কা, চাঁদ, উপগ্রহ যা কিছু আছে সব কিছু সৃষ্টি হয়েছে এই ব্লাস্টের কারণে। এই ব্লাস্টটাকেই মূলত বলা হচ্ছে বিগ ব্যাং থিওরি, যেটাকে আমরা ইংরেজিতে এভাবে লিখতে পারি যে বিগ ব্যাং থিওরি। তাহলে বিগ ব্যাং থিওরি কি? মূলত সৌরজগৎ সৃষ্টির কারণে, সৌরজগৎ সৃষ্টি করার যেই থিওরি সেটাকে বলা হচ্ছে বিগ ব্যাং থিওরি। তাহলে সবাই কি বুঝতে পেরেছেন বলেন তো? বিগ ব্যাং থিওরিটা কি সবার ক্লিয়ার? ওকে, আমাদের একজন বোন বলেছেন স্যার শুনতে একটু সমস্যা হচ্ছে। আপনারা সবাই একটু জানাবেন যে শুনতে আদৌ কি সমস্যা হচ্ছে কিনা। যদি শুনতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাদের জন্য ব্যবস্থা আছে, আমরা একটু কষ্ট করে কমেন্টে একটু সবাই কেন আত্মবিশ্বাসটা খুঁজে পাওয়া যায়। কারণটা হচ্ছে এই জি ল্যামেটার পরে যে স্টিফেন হকিংসের নামটা শুনছেন, তিনি কিন্তু একজন প্রতিবন্ধী বলতে পারেন, বা শারীরিকভাবে তিনি প্রতিবন্ধী ছিলেন। এটার কারণটা কি? কারণটা হচ্ছে এই জি ল্যামেটারের পরে যে স্টিফেন হকিংস নামটা আপনারা শুনছেন, এই যে স্টিফেন হকিংস তিনি একজন পদার্থবিদ ছিলেন, এবং তার পুরো শরীরটা কিন্তু একসময় অচল ছিল তার শরীরটা, ঠিক আছে। ওকে, দুঃখিত আপনাদের একটু বিঘ্নিত। দুঃখিত আমার প্রিয় শ্রোতাবৃন্দ যারা আছেন, আমার প্রিয় ভাই বোনরা, একটা নতুন প্ল্যাটফর্মে বা নতুন একটা স্টেজে ক্লাস নিতে গেলে প্রথম ক্লাসটাতে একটু ঝামেলা হওয়ার কথা। তো আশা রাখছি যে এখন আপনাদের এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। আপনারা একটু কষ্ট করে জানাবেন যে এখন সব কিছু ক্লিয়ার কিনা। সবাই একটু শুনতে সমস্যা হচ্ছিল আমার ভাই বোনরা, সবাই একটু বলবেন এখন ক্লিয়ার কিনা। সবাই একটু বলবেন এখন ক্লিয়ার কিনা। আমরা এখনই আবার সাউন্ডটা ক্লিয়ার ছিল না, বন্ধ হয়ে গেছে, রাইট। ওকে, সবাই একটু বলবেন যে এখন সম্পূর্ণ ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ওকে, আমাদের সমাপ্তি সুপ্তি বলেছেন এখন ক্লিয়ার। আচ্ছা, যেহেতু নতুন একটা প্ল্যাটফর্ম আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, বা নতুন একটা সেটআপের কারণে আমরা একটু ট্রাই করছি যে এটাকে বিল্ড আপ করার জন্য। তো এখন যেহেতু শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, মাশাআল্লাহ। ওকে, আমার ভাই বোনরা, আমি আশা রাখছি যে একদিন আপনারা একটু মঈন স্যারের জন্য একটু স্যাক্রিফাইস করবেন, কারণ আমরা এটাকে একটা নতুনভাবে আবার ঢালাওভাবে শুরু করছি, আমাদের নতুন আরেকটা স্টেজ বা আমাদের নতুন আরেকটা আপনারা বলতে পারেন যে সাউন্ড রুম। এটাতে
ইনশাল্লাহ খুব দ্রুত সেটআপটা ক্লিয়ার হবে, ঠিক আছে? সাউন্ড এখন ক্লিয়ার হবে, মাশাআল্লাহ সবাই ক্লিয়ার। ওকে, তাহলে ভাই বোনরা যেটা বলছিলাম যে বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরির প্রবক্তা হচ্ছে জি ল্যামেটার এবং ব্যাখ্যাকারক হচ্ছে স্টিফেন হকিংস। এই স্টিফেন হকিংসের বিখ্যাত কিছু গ্রন্থ আছে, এগুলো থেকে আপনাদের প্রায় সময় কিন্তু প্রশ্ন আসে। আপনারা একটু কমেন্টে জানান তো স্টিফেন হকিংসের গ্রন্থগুলো কী ছিল। একটা গ্রন্থের নাম খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, যেটার নাম হচ্ছে দ্য ব্রিফ হিস্টোরি অফ টাইম। দ্য ব্রিফ হিস্টোরি অফ টাইম, তাহলে সময়ের সংক্ষিপ্ত বর্ণনা, দ্য ব্রিফ হিস্টোরি অফ টাইম, সময়ের সংক্ষিপ্ত ইতিহাস, এটা সম্পর্কে আমরা জানতে পারি কোন লেখকের মাধ্যমে? স্টিফেন হকিংসের মাধ্যমে। পাশাপাশি তার আরও একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে, আপনারা অবশ্যই নোট করে রাখবেন আমাদের এই কথাগুলা। এই নতুন যে গ্রন্থটা স্টিফেন হকিংসের আছে সেটার নাম হচ্ছে দ্য ইউনিভার্স ইন আ নাটশেল। দ্য ইউনিভার্স ইন আ নাটশেল, তাহলে দ্য ইউনিভার্স ইন আ নাটশেল, ঠিক আছে? দ্য ইউনিভার্স ইন আ নাটশেল, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ এবং এই গ্রন্থ থেকে প্রায় সময় কিন্তু আমাদের প্রশ্ন থাকে। তাহলে যদি বলা হয় স্টিফেন হকিংসের গুরুত্বপূর্ণ গ্রন্থ কোনগুলা, অবশ্যই আমরা আনসার করব স্টিফেন হকিংসের গ্রন্থ হচ্ছে দ্য ব্রিফ হিস্টোরি অফ টাইম এবং দ্য ইউনিভার্স ইন আ নাটশেল। তাহলে আশা করি আপনারা সবাই ক্লিয়ার, বিগ ব্যাং তত্ত্বটা সম্পর্কে সবাই ক্লিয়ার। আমি আবারও বলছি যারা পরবর্তীতে সাউন্ডের জন্য শুনতে পারেননি, বিগ ব্যাং মূলত হচ্ছে এমন একটা থিওরি যেটার মাধ্যমে পুরো বিশ্বটা কীভাবে ব্লাস্ট হলো, ছড়িয়ে পড়লো, সেটা সম্পর্কে আমরা জানতে পারি। কীভাবে গ্রহ, উপগ্রহ, উল্কাপিণ্ড হলো সেগুলো সম্পর্কে জানতে পারি। এটার প্রবক্তা হচ্ছে জি ল্যামেটার, কিন্তু এটার ব্যাখ্যাকারক ছিলেন স্টিফেন হকিংস, যিনি মূলত ছিলেন একজন পদার্থবিদ ছিলেন, ঠিক আছে? একজন পদার্থবিদ ছিলেন এই স্টিফেন হকিংস। আপনাদের এগুলো থেকে কোশ্চেন থাকতে পারে, সবাই একটু বলবেন ক্লিয়ার কিনা। প্রিয় ভাই বোনরা সবাই একটু বলবেন তো ক্লিয়ার কিনা, সবাই একটু বলবেন যে ক্লিয়ার কিনা। ওকে, মাশাআল্লাহ সবাই বলছেন ব্রিফ হিস্টোরি অফ টাইম। ওকে, তাহলে আপনাদের কমেন্ট পেলেই কিন্তু আমরা উৎসাহ পাই যে না এখন পারছেন আপনারা সবাই। ওকে, তাহলে আমরা একটু চলে যাচ্ছি পরের টপিকটাতে। আমরা বিগ ব্যাং থিওরিটা থেকে আপনাদের যেটা নিয়ে একটু আলোচনা করি, বাট সবাই একটু আনসার করেন দেখি সবাই পারছে কিনা। বিগ ব্যাং থিওরির প্রবক্তাকে, এই যে প্রথম ফার্স্ট নাম্বার কোয়েশ্চেন একটু আনসার করে ফেলেন দেখি। এখনই মাত্র পড়িয়েছি আমরা, তাহলে সবাই একটু পারবেন হয়তোবা, এখনই পড়েছি আমরা। সবাই একটু বলেন বিগ ব্যাং থিওরির প্রবক্তাকে, সবাই আনসার করতে হবে। দেখি আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে। ওকে, মাশাআল্লাহ জি ল্যামেটার। ওকে, তাহলে আপনারা সবাই আনসার করছেন বিগ ব্যাং থিওরির প্রবক্তা হচ্ছে জি ল্যামেটার হচ্ছে বিগ ব্যাং থিওরির প্রবক্তা। এবং আমরা জানি এখানে স্টিফেন হকিংসটা হবে ব্যাখ্যাকারক হচ্ছে স্টিফেন হকিংস, ঠিক আছে? অ্যালবার্ট আইনস্টাইনকে আপনারা সবাই চেনেন, এডউইন তাকেও আপনারা চেনেন, ঠিক আছে? এডিসন নামের একজন বিখ্যাত একজন বিজ্ঞানী আছেন। তাহলে আপনারা যেটাতে আমরা ফোকাস করছি বিগ ব্যাং থিওরি, এই যে বিগ ব্যাং থিওরি, এটার প্রবক্তা হচ্ছে জি ল্যামেটার হচ্ছেন এটার প্রবক্তা। ওকে, সবাই রাইট আনসার করেছেন। আমি একটু আনসারগুলো একটু পড়ি, কে কে রাইট আনসার করছেন সবার আনসারগুলো একটু পড়ি। ওকে, জি ল্যামেটার আলমগীর বলেছেন ভাই, আমাদের মুক্তার আলী ভাই বলেছেন, মামুন বলেছেন। ওকে, আমাদের পপি বোন আমাদের বলেছেন, সিনহা বোন আমাদের বলেছেন, সিথি বোন আমাদের বলেছেন, মাশাআল্লাহ। তাহলে সবাই একই আনসার করছেন যে জি ল্যামেটার রাইট আনসার হবে। তাহলে এটা নিয়ে আর কোনো কথা নাই। এবার বলেন আ ব্রিফ হিস্টোরি অফ টাইম, এই যে মাত্রই গ্রন্থটা পড়েছি, আ ব্রিফ হিস্টোরি অফ টাইম, এই গ্রন্থের রচয়িতা কে? এটা কিন্তু আপনাদের আসতে পারে, হ্যাঁ, যে দ্য ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থ থেকে আপনাদের কোশ্চেন আসে প্রচুর পরিমাণে, যে দাস ক্যাপিটাল কার গ্রন্থ, ঠিক আছে? ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কার? এভাবে কিন্তু ইকোনমিক্সের কোশ্চেনগুলোতে আসে বা ইকোনমিক্সের প্রশ্নগুলো থেকে আপনাদের এগুলো আসে। তাহলে আপনারা একটু কোশ্চেনের আনসারটা দেন প্রিয় ভাই বোন, যে এ ব্রিফ হিস্টোরি অফ টাইম এই গ্রন্থটির বা এই বইটির লেখককে? এটা কি হিটলার হবে না, উইনস্টন চার্চিল হবে না, অ্যাডাম স্মিথ হবে না, তাহলে আনসার কি হবে? আনসার অবশ্যই হবে স্টিফেন হকিংস। কারণ হিটলার একটা বিখ্যাত গ্রন্থ আছে, এটার নাম হচ্ছে মেইন ক্যাম্প মানে হচ্ছে মাই স্ট্রাগল, আমার সংগ্রাম, ঠিক আছে? উইনস্টন চার্চিল তিনি ছিলেন প্রধানমন্ত্রী, ঠিক আছে? তৎকালীন সময়ে যখন আমাদের বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তিনি ছিলেন ক্ষমতায়। পাশাপাশি এই যে জায়গাটাতে আমাদের অ্যাডাম স্মিথ, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, এটার নাম হচ্ছে ওয়েলথ অফ নেশনস। তাহলে এগুলো থেকে আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতাকে বা মেইন ক্যাম্প গ্রন্থের রচয়িতাকে, আবার আ ব্রিফ হিস্টোরি অফ টাইম এই গ্রন্থটার রচয়িতাকে? এই গ্রন্থটার রচয়িতা হচ্ছে স্টিফেন হকিংস, একই কথা। আশা করি সবাই পারবেন। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমাদের যারা যুক্ত হচ্ছেন সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমাদের নতুন প্ল্যাটফর্ম একটা যুক্ত হয়েছে, আমাদের নতুন একটা সেটআপ যুক্ত হয়েছে, এই খুশিতেও আপনারা কিন্তু
একটা শেয়ার করতে পারবেন আজকের ক্লাসটা, ঠিক আছে? একটা শেয়ার করে দিতে পারেন যে আমাদের সাইদুল স্যার পেজের মধ্যে নতুন একটা প্ল্যাটফর্ম যুক্ত হয়েছে, একটা নতুন সেট যুক্ত হয়েছে, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম, এটা হচ্ছে ব্রিফ হিস্টোরি অফ টাইম। এটা বইটার লেখক হচ্ছেন স্টিফেন হকিংস। পাশাপাশি আরও দুইটা গ্রন্থের লেখককে পেয়ে গেছি। হিটলার লিখেছেন মেইন ক্যাম্প এবং অ্যাডাম স্মিথ লিখেছেন ওয়েলথ অফ নেশন। সবাই ডান? এতটুকু পর্যন্ত ডান হলে আমরা সৌরজগৎ নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। মূলত আজকের ক্লাসটা সৌরজগতের বিস্তারিত আলোচনা এবং পুরো সৌরজগৎ সহ আমাদের পুরো পৃথিবীর অঞ্চলটাকে আপনাদের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরার একটা প্রয়াস আজকে করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে ফারিয়া জান্নাত মোহাম্মদ আছে, এখানে রাজ্জাক ভাই আছেন আমাদের সাথে, মনির ভাই আছেন আমাদের সাথে, রাত্রি ভন আমাদের আনসার করেছেন ডি। ওকে, আলমগীর ভাই আনসার করেছেন। ওকে, তৃপ্তি রায় আছেন আমাদের সাথে, মেঘবালিকা, মামুন ভাই আছেন আমাদের সাথে, মাশাআল্লাহ। ওকে, তাহলে যেটা বলছিলাম, এই যে সোলার সিস্টেম, এখন ধরেন বিগ ব্যাং মানে কি, এই সব কিছু একসাথে ছিল, প্রচণ্ড পরিমাণে হিট তাপ এরা সঞ্চয় করতে 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 একদম ব্লুম ব্লাস্ট হয়ে গেল এবং ব্লাস্ট হয়ে এভাবে করে ছড়িয়ে পড়লো। এই যে আপনি দেখতে পাচ্ছেন, আপনি কোথায় আছেন বলেন তো? এই যে আপনি এখানে আছেন, এই অঞ্চলটাতে আপনি আছেন, পৃথিবীতে আছেন আপনি, ঠিক আছে? এই অঞ্চলটাতে আপনি আছেন, এই পৃথিবীতে আপনি আছেন। এখন এই পৃথিবীর একটা মহাদেশের একটা দক্ষিণ এশিয়ার একটা দেশ বাংলাদেশ, তারই যে কোনো একটা প্রান্তে বসে আপনি আমাদের ক্লাসগুলো দেখছেন, এত বড় একটা সৌরজগতের মধ্যে। তাহলে এই পুরো সৌরজগৎটা নিয়ে আমরা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আপনাকে বলতে হবে এই সৌরজগৎটা যে ব্লাস্ট হয়েছে, কোন তত্ত্বের মাধ্যমে এই সৌরজগৎটা ব্লাস্ট হয়েছে, একটু কষ্ট করে জানান তো দেখি কারা কারা আজকের ক্লাসটাতে মনোযোগী ছিল। কোন তত্ত্বের মাধ্যমে আমরা ব্যাখ্যা করি যে এই সৌরজগৎটা বিস্ফোরিত হয়েছিল? কোন তত্ত্বের মাধ্যমে, কোন থিওরির মাধ্যমে? কে কে আনসার করতে পারবেন বলেন? কোন থিওরির মাধ্যমে আমরা ব্যাখ্যা করি যে এই পুরো সৌরজগৎটা ব্লাস্ট হয়েছিল? আপনি একটু আনসার করতে থাকেন, তাহলে কিন্তু আমরা এই পুরোটা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ, ঠিক আছে? এবার দেখেন, সৌরজগৎ নিয়ে একটু বেসিক কথাবার্তা বা বেসিক পড়াশোনা, এগুলা কিছু স্লাইড আকারে যদিও আমি পড়াতে অভ্যস্ত না, কিন্তু স্লাইডগুলো যেহেতু আমাদের রেডি হয়েছে, কিছু জিনিস স্লাইডে পড়াই, তারপরে হচ্ছে মঈন স্যারের স্টাইলে আমরা খোলামেলা আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে বিগ ব্যাং তত্ত্ব সবার আগে আনসার করেছেন কে? আমাদের শিপন দাস, শিপন ভাই আনসার করেছেন, মাশাআল্লাহ। সালমা হক আনসার করেছেন বিগ ব্যাং থিওরি। সজীব পাঠান আনসার করেছেন, মাশাআল্লাহ। ওকে, ভেরি গুড, সবাই আনসার করছেন। তাহলে বিগ ব্যাং থিওরির মাধ্যমে হচ্ছে, একজন বিগ ব্যাং থিওরি বলেছে, আল্লাহ, বিগ ব্যাং না, বিগ ব্যাং, BANG, ব্যাং, বিগ ব্যাং থিওরি, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা একটু দেখি যে সৌরজগৎ, এই সৌরজগৎ আপনারা সবাই জানেন যে টোটাল 8টি গ্রহ আছে এবং তার মধ্যে বামন গ্রহ আছে কয়টা? 3টা, আর বাকিগুলো হচ্ছে আমাদের অর্থাৎ প্রাকৃতিক উপগ্রহ আছে টোটাল 5টা। এবার আমাদের এই 5টা 8টা বা এই বিষয়গুলো তো আমরা সবাই জানি, 8টা গ্রহ আছে, ছোটবেলা থেকে শুনে আসছি। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গ্রহ থেকে কী ধরনের প্রশ্ন আসে বা আসার সম্ভাবনা আছে, এবং সেই গ্রহগুলো নিয়েই মূলত আমাদের আজকের আলোচনা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে 8টির মধ্যে 6টি গ্রহের নিজস্ব প্রাকৃতিক উপগ্রহ আছে। এটা মানে কি বুঝলেন? এটা মানে 8টা গ্রহের মধ্যে 2টা এমন গ্রহ আছে যাদের কোনো উপগ্রহ নেই। তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে যে কোন গ্রহটির উপগ্রহ নেই, আপনাকে আনসার করতে হবে। তাহলে এমন ইজি কোশ্চেনও কিন্তু আসে পরীক্ষাতে। তারপরে পৃথিবী ব্যতীত সবগুলো গ্রহের ইংরেজি নাম বিভিন্ন গ্রিক দেবতার নাম অনুসারে। তাহলে আমরা যদি বলি পৃথিবী ছাড়া অন্যান্য যে গ্রহগুলো আছে সেগুলো মূলত কোন দেবতার নাম অনুসারে হয়? সেগুলো কোন দেবতা? গ্রিক দেবতাদের নাম অনুসারে। আর পাশাপাশি সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হলো বৃহস্পতির গ্যানিমিড এবং বৃহত্তম গ্রহাণুর নাম হচ্ছে সিরিস। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলেন আমরা আমার স্টাইলে আলোচনা করি, যেভাবে আমি পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করি এভাবেই। দেখবেন আজকে আপনারা ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন এবং এগুলো সম্পর্কে বিস্তারিত আজকে আপনারা লিখতে পারবেন, ঠিক আছে? ধরুন এটা আমাদের পুরোটা আমাদের সৌরজগৎটা, সৌরজগতের যিনি প্রথম যাকে নিয়ে আমরা আলোচনা করি, আমাদের প্রিয় বড় ভাই, আমাদের সৌরজগতের ক্যাপ্টেন খ্যাত সূর্য। তাহলে আপনাকে ছোট করে কোশ্চেন করতে পারে যে সৌরজগতের ক্যাপ্টেন বলা হয় কাকে? আমরা আগে ক্যাপ্টেন কাকে বলতাম? মাশরাফি বিন মুর্তজা, তাই না? 5 আগস্টের পরে কিন্তু ক্যাপ্টেন চেঞ্জ হয়ে গেছে। তাহলে বর্তমান আর আগায় বলেন বা অতীতে বলেন, বর্তমান বলেন, ভবিষ্যতে সব সময় আমাদের ক্যাপ্টেন থাকবে সূর্য। এবার সূর্যটাকে আমরা ক্যাপ্টেন ধরে সূর্যের চারপাশে সবগুলো গ্রহ নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। ধরেন প্রথম যে গ্রহটা নিয়ে আলোচনা করছি, খুবই বেসিক একটা ক্লাস, সাধারণ জ্ঞানের খুবই বেসিক ক্লাস। যারা সাধারণ জ্ঞানটাকে ভয় পান বা সাধারণ জ্ঞানটাকে পড়তে চান না, তাদের জন্য এই ক্লাসগুলো হতে পারে একদম শুরু থেকে শুরু করা, ঠিক আছে? তাহলে বলেন সৌরজগতের প্রথম গ্রহটার নাম কি? সবাই একটু আনসার করতে থাকবেন, দেখবেন আর আনসার করবেন। আমি পড়াতে থাকবো আর একটু পরপর আবার আনসারগুলো নিতে থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, সৌরজগতের নেতা হচ্ছে সূর্য, রাইট রাইট। তাহলে আমরা যেটা বলছিলাম, সৌরজগতের প্রথম গ্রহ কোনটা বলেন তো? সৌরজগতের প্রথম গ্রহের নাম কি? সৌরজগতের প্রথম নাম হচ্ছে বুধ। সৌরজগতের প্রথম গ্রহের নাম হচ্ছে বুধ।
আজকে ক্লাস শেষ হওয়ার পরে সৌরজগতের এমন একটা টেকনিক দিব আপনাদেরকে, আমার লাইফ নিয়ে একটা টেকনিক। এই টেকনিকটা দিলে আপনি ক্রমগুলো মনে রাখতে পারবেন, যে কার পরে কে, সবচেয়ে ছোট বড় এগুলো মনে রাখতে পারবেন। ঠিক আছে, তাহলে সৌরজগতের সবচেয়ে প্রথম গ্রহ আপনারা অবশ্যই আনসার করে ফেলেছেন হয়তো বা এতক্ষণে, সেটা হচ্ছে বুধ। এই বুধের কি আছে, প্রথমত কি নেই সেটা পড়েন। বুধের কিন্তু কোনো প্রকার উপগ্রহ নেই, উপগ্রহ নেই। তাহলে প্রথমটা আমরা পেলাম যে সৌরজগতের প্রথম যে গ্রহ বুধ, এই বুধের কোনো উপগ্রহ নেই। আপনাকে কোশ্চেন করতে পারে সূর্যের নিকটতম গ্রহ কোনটা, তাহলে আমরা বলতে পারি যে সূর্যের নিকটতম গ্রহ, সূর্যের নিকটতম গ্রহ। তাহলে সূর্যের বা সৌরজগতের সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহটার নাম কি? বুধ। এখন দেখেন, আপনি মেলাতে গিয়েছেন, আপনার অভিভাবক হচ্ছে সূর্য। আপনার অভিভাবকরা কি করে বলেন তো? আপনার পরিবারের যত ছোট ছোট সদস্যরা আছে তাদেরকে কি করে নিজের কাছে রাখার চেষ্টা করে, বা নিজের একদম কাছে কাছে রাখে, যেন তারা হারিয়ে না যায়। তাহলে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহটাকেই কিন্তু আমাদের ক্যাপ্টেন বা আমাদের অভিভাবক কাছে রাখবে, তাই না? তাহলে ওই সেন্সে আমরা বলতে পারি সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহের নাম কি? সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহের নাম হচ্ছে বুধ। সবাই কি ক্লিয়ার ভাই বোনেরা? সবাই ক্লিয়ার কিনা একটু বলেন। সবাই একটু বলতে হবে যে ক্লিয়ার কিনা। ক্লিয়ার। মাশাআল্লাহ, সবাই তো রাইট আনসার করছেন আপনারা, মাশাআল্লাহ। সূর্যের নিকটতম গ্রহ বুধ, রাইট আনসার। তাহলে আমরা বুঝতে পারছি যে সৌরজগতের সবচেয়ে নিকটতম যে গ্রহ সেটার নাম হচ্ছে বুধ। এবার এই বুধ থেকে আপনাদের এই ধরনের কোশ্চেন আসতে পারে যে উপগ্রহ নেই কোন গ্রহে, সৌরজগতের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটা, সূর্যের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ কোনটা, বুধ। ঠিক আছে, এবার বুধের পরে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় গ্রহ। আপনারা একটু আনসার করেন তো, সৌরজগতের দ্বিতীয় নিকটতম গ্রহের নাম কি? কে আনসার করতে পারবেন? সবাই একটু আনসার করেন। সৌরজগতের দ্বিতীয় নিকটতম গ্রহের নাম কি? সবাই একটু আনসার করতে হবে। সৌরজগতের দ্বিতীয় নিকটতম যে গ্রহ, এটার নাম হচ্ছে শুক্র। এটার নাম কি বলেন তো? এটার নাম হচ্ছে শুক্র। আপনারা সবাই শুক্রের নাম কিন্তু শুনেছেন, তাই না? শুক্র। তাহলে সৌরজগতের দ্বিতীয় নিকটতম গ্রহের নাম হচ্ছে শুক্র। আপনাদের কোশ্চেন হতে পারে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম গ্রহের নাম কি, উষ্ণতম গ্রহের নাম কি, ভ্রূণ গ্রহ কাকে বলা হয়, যমজ গ্রহ কাকে বলা হয়, শুকতারা কাকে বলা হয়, সন্ধ্যা তারা কাকে বলা হয়, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা, এভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো সেক্ষেত্রে শুক্রটা কিন্তু অনেক অনেক ফিচার্স আছে। প্রথমত এই শুক্রের মধ্যে আপনি কি পাবেন? শুক্রের মধ্যে প্রথমত কোনো উপগ্রহ নেই, উপগ্রহ নেই। তাহলে একটু দেখেন প্রিয় ভাই বোনরা, সৌরজগতের দ্বিতীয় যে গ্রহটার নাম আপনারা পাচ্ছেন শুক্র, এই শুক্রের কোনো উপগ্রহ নেই, বুধেও কোনো উপগ্রহ নেই, শুক্রতেও কোনো উপগ্রহ নেই। এই শুক্রকে আমরা সকালের আকাশে এটাকে আমরা কি নামে ডাকি বলেন তো? সকালের আকাশে আমরা নাম ডাকি শুকতারা। এই যে আপনারা অনেক সময় উপমা দেন না, তুমি আমার শুকতারা, তুমি আমার সন্ধ্যা তারা। আসলে কি তারা তারা? ঠিক আছে, আসলে কিন্তু তারা তারা নয়, তারা কিন্তু গ্রহ। তো সেক্ষেত্রে গ্রহের কোনো নিজস্ব আলো নেই, সে আলো ধার করে চলে। মূলত এই শুক্রের মধ্যে অনেক পরিমাণে গ্যাস আছে। এই গ্যাস থাকার কারণে সে সূর্যের আলোটাকে শোষণ করে রাখতে পারে এবং উজ্জ্বল হয়ে যায়, অনেক উষ্ণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সৌরজগতের সবচেয়ে উষ্ণতম অথবা বা আপনি বলতে পারেন উজ্জ্বলতম গ্রহ বলতে পারেন, উষ্ণতম অথবা উজ্জ্বলতম গ্রহ। তাহলে সৌরজগতের সবচেয়ে উষ্ণতম বা উজ্জ্বলতম গ্রহের নাম হচ্ছে শুক্র। ঠিক আছে, এবার আরেকটা বিষয় আসি। এই উপগ্রহ নেই যেটা সকালে আকাশে শুকতারা বলেন, ও হ্যাঁ, সন্ধ্যার আকাশে কি বলেন সেটা তো বলা হয়নি। সন্ধ্যার আকাশে কি বলেন তো? সন্ধ্যার আকাশে কি বলেন? সন্ধ্যার আকাশে কি বলা হয়? সন্ধ্যার আকাশে বলা হয় সন্ধ্যা তারা। তাহলে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম, শুক্র গ্রহটা খুবই ইজি একটা জিনিস। উপগ্রহ এটাতে থাকবে না, এটা সবচেয়ে উজ্জ্বলতম হবে, সবচেয়ে উষ্ণতম হবে। সকাল আকাশে এটাকে শুকতারা বলবো আমরা, সন্ধ্যার দিকে দেখা গেলে সন্ধ্যা তারা বলবো। পাশাপাশি এই যে গ্রহটা আপনারা পাচ্ছেন এটাকে বলা হয় বন গ্রহ, অথবা আপনারা এটাকে বলতে পারেন যমজ গ্রহ বলতে পারেন। ঠিক আছে, তাহলে বন গ্রহ, যমজ গ্রহ বলা হয় কাকে? শুক্রকে কিন্তু বলা হয় বন গ্রহ অথবা যমজ গ্রহ। তাহলে আমার ভাই বোনরা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন তো? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ওকে, অনেকে শত্রু লিখতেছেন, শত্রু না কিন্তু শুক্র। ঠিক আছে, শুক্র। ওকে,
তাহলে এটা আশা করি সবাই ক্লিয়ার। তাহলে বরুণ গ্রহ যমজ গ্রহ বলা হচ্ছে, উপগ্রহ নেই, সকালে আকাশে শুকতারা, সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা, উজ্জ্বলতম উষ্ণতম। এতটুকু পর্যন্ত গেল। এবার শুক্রের পরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেই গ্রহটার নাম হচ্ছে আপনার আমার পৃথিবী, ঠিক আছে? তাহলে তৃতীয় নম্বর গ্রহটার নাম কি পাবেন আপনারা বলেন তো? তৃতীয় যেটাকে পাবেন এটা হচ্ছে আপনার আমার পৃথিবী, যেটাতে বসে কিন্তু আমরা সারাদিন চাকরির প্রিপারেশন নিচ্ছি, তাই না? এই সেই পৃথিবী। তাহলে এই পৃথিবী থেকে আপনাদের আলোচনা হতে পারে, ছোট ছোট আলোচনা। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, এগুলো যদি পড়াই মানের যদি কিছু থাকবে না, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, আপনি বলতে পারেন যে চাঁদ পৃথিবীর আকর্ষণের ফলে কিছু পরিবর্তন হয়। চাঁদ পৃথিবীর আকর্ষণে কিছু ধরনের পরিবর্তন হয়। যেমন আপনি বলতে পারেন জোয়ার ভাটার সৃষ্টি হয়, জোয়ার ভাটা, ঠিক আছে? ঋতু পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু এগুলো কাজ দেয়, জোয়ার ভাটার ক্ষেত্রে, ঠিক আছে? দিন রাত্রির ক্ষেত্রেও কিন্তু চাঁদের অনেক বড় অবদান থাকে। তাহলে আমরা বলি চাঁদ এবং সূর্যের এখানে একটা সম্পর্ক আছে। পাশাপাশি এখানে কিন্তু এই যে আমরা যেটা বলছি চাঁদ, এই চাঁদ থেকে একটা প্রশ্ন এসেছিল এভাবে যে শান্ত সাগর কোথায় অবস্থিত? শান্ত সাগর কোথায় অবস্থিত? তাহলে শান্ত সাগর কোথায় অবস্থিত প্রিয় ভাই বোন? চাঁদে অবস্থিত শান্ত সাগর, ঠিক আছে? এখানে তিনটা বিষয় আপনারা পড়লেন। প্রথমত একটা হচ্ছে নক্ষত্র সূর্য, একটা হচ্ছে গ্রহ, আর একটা হচ্ছে উপগ্রহ। নক্ষত্র আমরা এমনভাবে বলি যার নিজস্ব আলো আছে সে নক্ষত্র, যার নিজস্ব আলো নেই সে কে? গ্রহ। পাশাপাশি উপগ্রহ হচ্ছে গ্রহকে প্রদক্ষিণ করে যে ঘুরে, সেটা হচ্ছে উপগ্রহ। কিন্তু মূলত সঠিক সংজ্ঞাটা হচ্ছে নক্ষত্র তার নিজস্ব কিছু ক্যাপাবিলিটিস থাকবে, তার আলো থাকবে, তার একটা অন্য ধরনের একটা শক্তি থাকবে, তার চারপাশে বা তাকে কেন্দ্র করে আমরা কি করি যে গ্রহগুলো ঘুরতে থাকে, আবার গ্রহকে কেন্দ্র করে উপগ্রহগুলো ঘুরতে থাকে। এই যে সোলার সিস্টেমগুলো, এই সোলার সিস্টেমটা সম্পূর্ণটা ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এটা আলোচনা করার আগে আপনাদের একটা জানিয়ে রাখি, সূর্যের সবচেয়ে নিকটতম নক্ষত্র কোনটা? আমরা তো গ্রহ পড়লাম, কিন্তু নক্ষত্র কোনটা? এটা কে কে আনসার করতে পারবে একটু বলেন তো? সূর্যের নিকটতম নক্ষত্র, তাহলে সূর্যের সবচেয়ে নিকটতম নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। তাহলে প্রক্সিমা সেন্টারাই হচ্ছে সূর্যের সবচেয়ে নিকটতম একটা নক্ষত্র। তাহলে প্রিয় ভাই বোন, সবাই কি ক্লিয়ার এতটুকু? সবাই একটু বলবেন, ক্লিয়ার হলে ডান বলবেন। ক্লিয়ার হলে সবাই একটু বলবেন ডান। সবাই ক্লিয়ার হলে একটু ডান বলবেন। এটা শেষ হলে আমরা নতুন আর কিছু গ্রহ আছে সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে আমরা নতুন টপিকে যাব। আজকে আমরা পৃথিবীতে কিভাবে ঢুকবো, কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমারেখাগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? প্রত্যেকটা সীমারেখা নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব। ওকে, শান্তসাগর চাঁদে, রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত সবাই আশা করি ক্লিয়ার। আমি এটা মুছে দিচ্ছি। এবার সূর্যের পরের যে আলোচনা, আমাদের পৃথিবীর পরের যে আলোচনাটা, পৃথিবীর পরে যে গ্রহটা আপনি পাবেন, অর্থাৎ চতুর্থ যে গ্রহটা পাবেন আপনি, মার্স অথবা যেটাকে আমরা কি নামে ডাকি, মঙ্গল, ঠিক আছে? এই মঙ্গল উপগ্রহ থেকে আপনাদের কোশ্চেন আসে, তার উপগ্রহ কয়টি? মঙ্গলের উপগ্রহ দুটি, এবং দুটি উপগ্রহর একটা মধ্যে নাম হচ্ছে ডিমোস, এটার নাম হচ্ছে ডিমোস, আর আরেকটার নাম হচ্ছে ফোবস বা ফাবোসও বলে অনেকে। তাহলে ডিমোস এবং ফোবস এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ উপগ্রহ, এবং সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম উপগ্রহ কিন্তু এটা, সবচেয়ে ক্ষুদ্রতম উপগ্রহ হচ্ছে এই ডিমোস। কার উপগ্রহ? মঙ্গলের উপগ্রহ। আপনাদের এইভাবে কোশ্চেন আসতে পারে যে রেড প্ল্যানেট কাকে বলা হয়? এটা কি মেবি আপনাদেরকে পড়ানো হয়েছে। রেড প্ল্যানেট কাকে বলা হয়, বা যাকে আমরা লাল গ্রহ বলছি, তাহলে লাল গ্রহ বলা হয় কাকে, বা রেড প্ল্যানেট বলা হয় কাকে? বলা হয় মূলত মঙ্গলকে বলা হয় রেড প্ল্যানেট। এই সৌরজগতের ছোট ছোট খুঁটিনাটিগুলো কিন্তু আপনাদের আসতে পারে। তাহলে ওকে মাশাআল্লাহ, অনেকেই কিন্তু আনসার করছেন, অনেক ধন্যবাদ ভাই বোনরা। প্রক্সিমা সেন্টারাই সূর্যের নিকটতম প্রক্সিমা সেন্টারাই, মাশাআল্লাহ। ওকে, তাহলে আশা করছি সবাই ক্লিয়ার। ভেরি গুড, ডান বলেছেন। আমি একটু নামগুলো পড়ি, দেখি আপনারা যুক্ত আছেন। আজকে একটু নাম পড়তে যদিও ঝামেলা হচ্ছে, কারণ আমাদের সেট আপটা একদমই নতুন, ঠিক আছে? আশা করছি এগুলো খুব দ্রুত সেটেল ডাউন হবে। আর সাইদুল স্যারের পেজ থেকে যারা ক্লাস নিচ্ছে বা এই অঞ্চল থেকে, ইনশাল্লাহ আরও সুন্দর করে আমরা সুগঠিতভাবে নতুনভাবে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব। এই যে স্লাইডগুলো যেগুলো দেখছেন, সবগুলো স্লাইড কিন্তু খুবই আপডেটেড, এবং এই স্লাইডগুলোর উপরেই কিন্তু আপনাদের ক্লাস হবে ইনশাল্লাহ। তাহলে দুইটি বলেছেন, ওকে, ভেরি গুড, দুইটি ডিমোস ফোবস, মাশাআল্লাহ। তাহলে এটা সম্পর্কে আপনাদের সবার ক্লিয়ার। মঙ্গল গ্রহ থেকে আপনাদের আসতে পারে। পাশাপাশি মঙ্গলে কিউরিসিটি নামক একটা নাসা কিন্তু একটা রোবট পাঠিয়েছে।
রোবট পাঠিয়েছে, এটা একটু মাথায় রাখতে পারেন। কিউরিসিটি, কিউরিসিটি। তাহলে কিউরিসিটি নামক যে রোবট আছে, রোবট যান মানে হচ্ছে যানবাহনের মতো একটা রোবট। তাহলে সেটা কে পাঠিয়েছে? নাসা পাঠিয়েছে, নাসা। ঠিক আছে, নাসা পাঠিয়েছে কিউরিসিটি নামক একটা রোবট। কোথায় পাঠিয়েছে? মঙ্গলে। এবার আমরা এই মঙ্গলের পরে যে অঞ্চলটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের সবার বড় ভাই, ঠিক আছে, পঞ্চম যে গ্রহটা, পঞ্চম গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি, এই বৃহস্পতিটা খুবই ছোট নাম হলেও কিন্তু এটার আয়তনটা হিউজ, বিশাল বড়। তাহলে এখন এই বৃহস্পতি গ্রহটা নিয়ে একটু বেসিক ছোট্ট একটু আলোচনা করে দেই। বৃহস্পতির প্রথমত সবচেয়ে বৃহত্তম গ্রহ। তাহলে যদি আপনাদের কোশ্চেন থাকে এভাবে যে সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ, অবশ্যই সেটা বৃহস্পতি। কিন্তু এটা থেকে কোশ্চেন আসলেও একটু কঠিন যদি কোশ্চেন করে আপনার বলবে সৌরজগতের সবচেয়ে বৃহত্তম উপগ্রহ কোনটি? সবচেয়ে বৃহত্তম উপগ্রহ, এই উপগ্রহের নাম হচ্ছে গ্যানিমিড। উপগ্রহের নাম কি বলেন তো স্যার? গ্যানিমিড। তাহলে সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি, পাশাপাশি তাকে প্রদক্ষিণ করে ঘুরতে থাকা একটা বিশাল উপগ্রহ আছে যেটার নাম হচ্ছে গ্যানিমিড। তাহলে আমরা যদি বলি সৌরজগতের সবচেয়ে বৃহত্তম উপগ্রহের নাম কি? গ্যানিমিড। সবাইকে ক্লিয়ার? একটু আনসার করেন তো, সৌরজগতের সবচেয়ে বৃহত্তম উপগ্রহটার নাম কি? কে কে পারবেন একটু আনসার করেন। সৌরজগতের সবচেয়ে বৃহত্তম উপগ্রহের নাম কি? সবাই 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 একটু দ্রুত আনসার করতে হবে। সৌরজগতের সবচেয়ে বৃহত্তম উপগ্রহের নাম কি? ঠিক আছে, আচ্ছা, আশা করছি আপনারা এটা ক্লিয়ার। বৃহস্পতি ছোট ছোট টপিকগুলো থেকে, এগুলো থেকে তেমন একটা প্রশ্ন আসে না, না বললেই নাই, কিন্তু তারপরে বলে দিচ্ছি। নবমের পরে আমরা এবার 6 নম্বরটা নিয়ে আলোচনা করব। ষষ্ঠ যেটা, সেটার নাম হচ্ছে শনি। এই শনিটা থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে। এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম গ্রহ, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। তাহলে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহের নাম কি? শনি। এটার মধ্যে কিন্তু একটা বলয় আছে, ঠিক আছে, বলয় আছে এই গ্রহের মধ্যে, বলয় আছে এই গ্রহতে। পাশাপাশি এই শনিটাতে কিন্তু আমরা জানি সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহের সংখ্যা, এটা আপ ডাউন করে। আমাদের আগের ভূগোল বইগুলোতে দেখবেন যে বৃহস্পতিতে সবচেয়ে বেশি উপগ্রহ, রিসেন্ট টাইমে দেখবেন যে শনি গ্রহে উপগ্রহ। তাহলে উপগ্রহ সংখ্যা বেশি কোথায় সেটা নিয়ে একটু কনফিউশন থাকে। এটা মাঝে মাঝে শনিতে, আবার কিছু কিছু বই মতে বা কিছু কিছু গ্রন্থ মতে সেগুলোতে আবার বৃহস্পতিতে দেখায়। তাহলে আমরা এটা মাথায় রাখবো যে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ যেটা, সেটার নাম হচ্ছে শনি। শনির পরে ছোট্ট করে আমাদের ইউরেনাস এবং নেপচুন, দুইটা ইংরেজি প্রতিশব্দের একটু নাম দেখেন। ইউরেনাস এগুলো কিন্তু সবগুলো আমাদের বারের মতো হয়ে গেছে, তাই না? শনিবার, রবিবার, সোমবার, এরকম টাইপের। সোমবার তো নাই, তো আমরা এই জিনিসটা একটু ভালো করে পড়বো। ইউরেনাসটাকে বলা হয় গ্রিন প্ল্যানেট বা যেটাকে আমরা সবুজ গ্রহ বলতে পারি, সবুজ গ্রহ। তাহলে 3টা কালারের গ্রহ পাবেন। একটা হচ্ছে আমাদের পৃথিবী, যেটাকে আমরা বলি ব্লু প্ল্যানেট। একটা মঙ্গল, যেটাকে আপনারা রেড প্ল্যানেট বা লাল গ্রহ বলছেন। আরেকটা হচ্ছে ইউরেনাস, যেটাকে আপনারা সবুজ গ্রহ বা গ্রিন প্ল্যানেট বলছেন। তাহলে ইউরেনাসটা সম্পর্কে একটু মাথায় রাখতে হবে। ইউরেনাস মানে হচ্ছে গ্রিন প্ল্যানেট বা সবুজ গ্রহ। তারপরে যেটা আসবে সেটার নাম হচ্ছে নেপচুন। এই নেপচুনটা কি জিনিস? এই নেপচুনটা হচ্ছে সবচেয়ে দূরবর্তী, সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ। পাশাপাশি আপনি বলতে পারেন সবচেয়ে শীতলতম গ্রহ হচ্ছে এই যে নেপচুন। তাহলে সৌরজগতের সবচেয়ে দূরবর্তী এবং শীতলতম যে গ্রহ, সেটার নাম হচ্ছে নেপচুন। প্রিয় স্যাররা, সবাই ক্লিয়ার কিনা একটু বলেন তো? সবাই ক্লিয়ার? সবাই একটু বলতে হবে ক্লিয়ার কিনা। সবাই খুব দ্রুত বলতে হবে ক্লিয়ার কিনা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হন, এবার আমরা আমাদের পৃথিবীতে যাবো, একটা একটা করে ছোট ছোট টপিকগুলো নিয়ে আলোচনা করব। সবাই ক্লিয়ার বলতে হবে। তাহলে সবাই বলেন ক্লিয়ার কিনা। আপনারা সবাই কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে প্রশ্নটা আনসার করে ফেলেন। ক্লিয়ার হলে কিন্তু আনসার করা যায়। এই কোশ্চেনটার আনসার করে ফেলেন। নিচের কোন গ্রহটি সকালের আকাশে সন্ধ্যা তারা এবং ভোরের আকাশে শুকতারা নামে পরিচিত? অর্থাৎ সন্ধ্যার আকাশে এটাকে আমরা বলি সন্ধ্যা তারা, আর ভোরের আকাশে বা সকালের আকাশে শুকতারা। বলেন, শুকতারা সন্ধ্যা তারা কাকে বলা হয়? স্যার সবাই একটু বলতে হবে, একটু দ্রুত আনসার করতে হবে। সবাইকে একটু দ্রুত আনসার করতে হবে। প্রিয় স্যাররা, সবাইকে একটু দ্রুত আনসার করতে হবে। ওকে, ভেরি গুড, রাইট আনসার। অলরেডি মানে দেওয়ার সাথে সাথে যারা আনসার দেয় না খুব দ্রুত, তারা কিন্তু খুব ভালো করবে ইনশাল্লাহ। আমি দেখি আমাদের সাথে কারা কারা যুক্ত আছেন। আমাদের বোন লিজা যুক্ত আছেন। সবাই একটু আনসার করেন, এই প্রশ্নটা একটু আনসার করেন, দেখি আপনাদের আনসারগুলা।
ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার বলেছেন। আমাদের মাঝারুল ভাই আছেন, আবু হানিফ স্যার আছেন আমাদের সাথে, মাশাআল্লাহ। ওকে, তাহলে যেটা বলছিলাম, এই অঞ্চলগুলো থেকে কিন্তু আপনাদের বারবার বারবার করে প্রশ্ন আসবে, তাহলে এটা ভালো করে আয়ত্তে আনাটা কিন্তু এখন একদম গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে রিচি আছেন আমাদের সাথে আছেন সবার আগে আনসার করছেন আরিয়া ইকরাম, আনসার করেছেন সবার আগে উনি আনসারটা করেছেন। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের নিচের কোন গ্রহটি সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা এবং ভোরের আকাশে শুকতারা নামে পরিচিত। তাহলে সেক্ষেত্রে আমাদের কোশ্চেন আনসারটা করতে হবে সবাই। বুধ গ্রহ হবে না, বুধটা পড়েছিলাম ছোট ক্ষুদ্র, সেটা বাদ। শুক্রটাই তো, তাই না? দেখেন শুকতারা আর হচ্ছে শুক্র, এই দুজনের মধ্যে কিন্তু কমন আছে, তাই না? তাহলে এটা হবে কি বলেন তো? শুক্র। সবাই আনসার করতে হবে শুক্র, রাইট আনসার। সবাই রাইট আনসার করেছেন আপনারা। তাহলে আশা করছি এটা একদমই ক্লিয়ার সেলফ টেস্টটা, যে নিচের কোন গ্রহটি সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা এবং ভোরের আকাশে শুকতারা নামে পরিচিত। পরেরটাতে চলে যাচ্ছি আমরা। সবাই রাইট আনসার করেছেন। নিচের কোন গ্রহটিকে লাল গ্রহ বলা হয়, রেড প্ল্যানেট বলা হয়? মেরিটাইম ইউনিভার্সিটিতে একবার প্রশ্নটা আসছিল, হুইচ অফ দ্য ফলোইং কোশ্চেন ইজ কল্ড রেড প্ল্যানেট, বা লাল গ্রহ বলা হয় কাকে? ঠিক আছে, লাল গ্রহ বলা হয় কাকে? তাহলে প্রিয় স্যাররা, লাল গ্রহ কাকে বলা হয় বা রেড প্ল্যানেট কাকে বলা হয়? মূলত রেড প্ল্যানেট বা লাল গ্রহ বলতে আমরা বুঝি কোন গ্রহকে বলেন তো? মঙ্গল গ্রহকে। কারা কারা আনসার করেছেন মঙ্গল গ্রহ? একটু দেখি তো, আমি একটু সবার একটু নামটা পড়ি এবার, একটু নামটা পড়ি। সৌরভ মজুমদার স্যার বলেছেন মঙ্গল, রাইট আনসার, মাশাআল্লাহ। ওকে, তারপরে কে আনসার করেছেন? জুলহাস উদ্দিন আনসার করেছেন, মৃত্তিকা শীল আনসার করেছেন, নুসরাত নিশি আনসার করেছেন, পলি রয় আনসার করেছেন, KH রানা আনসার করেছেন, ওমর ফারুক আনসার করেছেন, মাশাআল্লাহ, ভেরি গুড। মঙ্গল আনসার করেছেন সাইফুল ইসলাম, জুনায়েদ হাসান, ভেরি গুড, সবাই আনসার করছেন, সাবাস। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা আনসার করছেন, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা মূলত যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের গ্রহগুলা নিয়ে, ঠিক আছে? ওকে, এটা কি আফজাল হোসেন ভাই? ওকে, নাজিয়া খান রাত্রি, আমি সবার নামগুলো একটু পড়ি, অনেকক্ষণ ধরে নাম পড়া হচ্ছে না। আরিয়া ইকরাম স্যার আছেন আমাদের সাথে, পলি রয়, সবাই আনসার করেছেন, রাইট আনসার, ভেরি গুড, সাবাস, সবাই রাইট আনসার করেছেন। তাহলে এবার আমরা মূলত হচ্ছে একটু গুরুত্বপূর্ণ আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের এই পৃথিবী বা পৃথিবীর খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, যেটার নাম হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলটা নিয়ে একটু আলোচনা করব। এই বায়ুমণ্ডলটা থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসে, তাই না? এই বায়ুমণ্ডলটা থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসে, পৃথিবীর বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলটা থেকে কোশ্চেন আসে। বায়ুমণ্ডলে অনেকগুলো জিনিস থাকে স্যার, রাইট আনসার ইকরামুল হক আনসার করেছেন, সাজিয়া খাতুন আনসার করেছেন, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, তাহলে বায়ুমণ্ডলের মূলত আপনারা সবাই একটু আনসার করে বলেন তো, বায়ুমণ্ডলের প্রধান উপাদান কয়টি? আমরা যদি বলি বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে দুটি। প্রধান উপাদান, বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে দুটি, একটা হচ্ছে নাইট্রোজেন, এই যে এখন আমরা কিন্তু পৃথিবীতে চলে আসলাম, আমাদের সৌরজগতের আলোচনা শেষ, আমরা পৃথিবীর একটু আলোচনা করব। তাহলে আমাদের পৃথিবীতে আমরা যদি বলি বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে তার মধ্যে বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, আর দ্বিতীয়ত হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? আপনারা একটু কমেন্টে জানান তো, নাইট্রোজেন আছে পুরো আমাদের বায়ুমণ্ডলের মধ্যে, নাইট্রোজেন আছে কত পার্সেন্ট আর অক্সিজেন আছে কত পার্সেন্ট? সবাই একটু আনসার করবেন প্রিয় ভাই বোনরা, একটু দেখতে চাই, সবাই একটু আনসার করেন, একটু দেখতে চাই আপনাদের আনসারগুলো, যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে কত পার্সেন্ট এবং অক্সিজেন আছে কত পার্সেন্ট, সবাই একটু বলতে হবে। আমি আপনারা বলতে আমি একটু বলে দিই। প্রথমত নাইট্রোজেন কত আছে? নাইট্রোজেন আছে 78.01%, আর অক্সিজেন আছে কত পার্সেন্ট? 20.71%, অর্থাৎ 20.71%, ঠিক আছে? আপনারা সবাই একটু আনসার করেন, দেখি কারটা মিলে যায়। নাইট্রোজেন কত পার্সেন্ট আছে? 78 বা 78.01%, এবং আমরা জানি যে অক্সিজেন আছে কত? 20.71%, ঠিক আছে? তাহলে বায়ুমণ্ডলের মূল উপাদান দুইটা, একটা হচ্ছে নাইট্রোজেন 78 এবং অক্সিজেন 20%। পাশাপাশি এই যে বায়ুমণ্ডলের স্তর আছে কয়টা, এটা থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে যে বায়ুমণ্ডলের স্তর কয়টি, এটা থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে। আমরা জানি যে বায়ুমণ্ডলের স্তর আছে কয়টি স্যার? সবাই আনসার করেন তো, সবাই জানেন আপনারা যে বায়ুমণ্ডলের স্তর আছে 5টি স্তর আছে বায়ুমণ্ডলে, এবং এই 5টি স্তর থেকে কিন্তু প্রায় সময় কোশ্চেন আসে যে কোন স্তরে কি আছে, কততম কি, এগুলো সবাই।
তাহলে সবাই একটু আনসার করেন, বায়ুমণ্ডলের স্তর আছে কয়টা? আমি একটু আনসারগুলো দেখতে চাই সবার। আমি একটু সবার আনসারগুলো দেখতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন কি আমি আবার একটু বলি। মাশাআল্লাহ, আকলিমা লিমা বলেছেন আমাদের বোন। ওকে, আমার কমেন্ট দেখে না, আহা কে বলেছে এটা? নিশি সুলতানা, সালমা হক, ভেরি গুড। আসলে আমাদের সাইদুল স্যার অনেক হচ্ছে, যার সাইদুল স্যারের যে সেট আছে, অর্থাৎ আমাদের ঢাকার যে সেট ঢাকার সেট কিন্তু আমরা প্রচুর পরিমাণে, সেটাতে খুব সুন্দর একটা সেট আছে, সেটাতে আপনি কমেন্টগুলো পড়ার একটা ওয়ে থাকে। তো আমাদের নতুন সেট কমেন্টগুলো পড়তে একটু ঝামেলা হচ্ছে। তারপর আমি চেষ্টা করছি আজকে ক্লাসে আপনাদেরকে একটু সুন্দরভাবে কমেন্টগুলো পড়ে শোনানোর জন্য। তো আজকের ক্লাসটা একটু যেহেতু একটু ডিলে হচ্ছে বা একটু ঝামেলা হচ্ছে, এটার জন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনাদের দেখার জন্য আহ্বান জানাচ্ছি। কিন্তু আমরা অনেকগুলো ডাটা পাবো ইনশাল্লাহ, ঠিক আছে আজকের ক্লাসটাতে। তাহলে প্রিয় ভাই বোন সবাই একটু বলবেন। এই যে নুসরাত নিশি বলেছেন, মাশাআল্লাহ, নুসরাত নিশি কি বলেছেন? 78%, ভেরি গুড। তাহলে 78% আমাদের কি আছে? 78.01% আছেন আমাদের নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেনের অংশটা আছে। ওকে, তাহলে আমরা যেটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, বায়ুমণ্ডলের স্তর, ঠিক আছে। বায়ুমণ্ডলের স্তরগুলো নিয়ে একটু আলোচনা করব। সবাই একটু খেয়াল করেন, সবাই পাঁচটা আনসার করেছেন আমি দেখলাম। তাহলে বায়ুমণ্ডলের স্তর পাঁচটা, এই পাঁচটা নিয়েই মূলত আমরা একটু করে আলোচনা করব, যেহেতু আমাদের বায়ুমণ্ডলের স্তরগুলা প্রায় সময় প্রশ্নে আসে। বায়ুমণ্ডলের প্রথম স্তরটা কে বলতে পারবে? বায়ুমণ্ডলের প্রথম যে স্তর বা বায়ুমণ্ডলে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটতম স্তর, দেখেন এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর যে ভূপৃষ্ঠটা আছে, এই ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের প্রথম যে স্তরটা, এই স্তরটা 1 নম্বর স্তর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এরকম অনেকগুলো লেয়ারে বায়ুমণ্ডলটা সাজানো। এই লেয়ারগুলোই মূলত আলোচনা করব, যে প্রথম স্তরে কি আছে, দ্বিতীয় স্তরে কি আছে, তৃতীয় স্তরে কি আছে, এভাবে করে আমরা স্তরে বায়ুমণ্ডলগুলো শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম আপনাদেরকে, প্রথম স্তরের নাম কি, কে বলতে পারবেন? বায়ুমণ্ডলের প্রথম স্তর, বায়ুমণ্ডলের প্রথম স্তর, এই বায়ুমণ্ডলের প্রথম স্তরের নাম কি? বায়ুমণ্ডলের প্রথম স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে, ট্রপোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের প্রথম স্তরের নাম কি? ট্রপোস্ফিয়ার। তাহলে আপনাদের কোশ্চেন আসতে পারে, বায়ুমণ্ডলের প্রথম স্তর বলতে ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটতম, আমরা ওই হিসাবে প্রথম স্তর বলছি। তাহলে আপনি এটা লিখে রাখতে পারেন যে ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটতম, ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটতম, তাহলে আমরা যদি বলি ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটতম যে স্তর, সেটার নাম কি বলেন তো? সেটার নামই হচ্ছে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। সবাই ক্লিয়ার ভাই বোন আমার? সবাইকে ক্লিয়ার? তাহলে আপনাদের এভাবে কোশ্চেন আসতে পারে যে আমাদের ভূপৃষ্ঠের সবচেয়ে প্রথম যে স্তরটা বা সবচেয়ে নিকটতম যে স্তরটা, সেটার নাম কি? সেটার নামই হচ্ছে ট্রপোস্ফিয়ার। এখন এই ট্রপোস্ফিয়ারে কিন্তু কি কি হয়? মেঘ, ঝড়, বাতাস যা কিছু আছে সব কিন্তু এই স্তরটাতে হয়। তাহলে আপনি আনসার করতে পারেন যে মেঘ বৃষ্টিপাত কোথায় হয়? মেঘ বৃষ্টিপাত, এই মেঘ বৃষ্টিপাতগুলো মূলত কোন স্তরে হয়? ট্রপোস্ফিয়ার বা এই অঞ্চলটাতে হয়, প্রথম স্তরটাতে হয়। তাহলে আমার ভাই বোনরা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন তো? বায়ুমণ্ডলের এই স্তরে কি হয়? মেঘ হয়, বৃষ্টিপাতের এই অঞ্চলটা থেকে হয়, ঠিক আছে। আমরা জানি যে তুষারপাত হয় এই অঞ্চলটা থেকে। তাহলে এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। সবাইকে ক্লিয়ার কিনা একটু বলতে হবে। আমি একটু নামগুলো আরেকবার পড়ি, এত দূর থেকে দেখাও যায় না। আমার ভাই বোনরা কারা কারা আনসার করছেন? ওকে, ভেরি গুড। মল্লিক মিলন আমাদের সাথে আছেন, ফাহিমা আক্তার ভাবনা আমাদের আনসার করেছেন, মাশাআল্লাহ, অনেকগুলো আনসার, মাশাআল্লাহ। ট্রপোস্ফিয়ার, আজিজুল হক আনসার করেছেন, বিউটি শর্মা আনসার করেছেন, আঞ্জুমার আনসার করেছেন, ওকে। তারপর রজনী আক্তার, বিউটি শর্মা, সবাই আনসার করেছেন, ঠিক আছে, ভেরি গুড। সবাই আজকে খুবই সুন্দরভাবে ক্লাসটা এনজয় করবেন আশা রাখি, ঠিক আছে। তাহলে বৃষ্টিপাত, মেঘ এগুলো কোথায় হয়? এগুলো মূলত হচ্ছে ট্রপোস্ফিয়ারে হয়, তাই না? ট্রপোস্ফিয়ারে হয়, ওকে। এবার ট্রপোস্ফিয়ার পরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। এবার আপনারা বলেন তো বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর কোনটা? বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর কে আনসার করতে পারবে? বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর ছোট একটা জিনিস, আপনারা যতটুকুই জানেন সেটা একটু ফ্লারিশ করার চেষ্টা করেন, যে কতটুকু পারি বা কতটুকু বেসিকটা আমার ক্লিয়ার আছে। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর যেটা, এটার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে এই মেসোস্ফিয়ার থেকে আপনাদের কোশ্চেন থাকতে পারে, বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর কি প্রিয় ভাই বোন? মেসোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ারও আছে, ঠিক আছে। 3 নম্বর স্তরটাতে পরে আলোচনা করি, আমরা আগে দ্বিতীয় স্তরটা আলোচনা করি, স্ট্র্যাটোস্ফিয়ারটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আপনাদের কাছে ওইটা আলোচনা করি। তাহলে আমরা যেটা বলবো
স্ট্র্যাটোস্ফিয়ারটা নিয়ে একটু আলোচনা করে রাখি আগে, তারপর আমরা মেসোস্ফিয়ার নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যদি বলি বায়ুমণ্ডলের প্রথম স্তর সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, এবং আপনাদের এটা থেকে একবার কোশ্চেন আসছিল, প্রাইমারির প্রশ্ন। প্রাইমারিতে প্রশ্ন আসছিল যে বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ থেকে নিকটতম দ্বিতীয় স্তর, এই দ্বিতীয় স্তরের নাম কি? এই দ্বিতীয় স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে কার কার জানা আছে বলেন তো? বায়ুমণ্ডলের দ্বিতীয় নিকটতম স্তর বা বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। একটা প্রশ্ন এসেছিল আপনাদের নিবন্ধনের প্রশ্নটা এরকম ছিল কিছুটা, যে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস আছে? ওজোন গ্যাস। তাহলে ওজোন গ্যাস আছে কোন স্তরে? প্রিয় ভাই বোন সবাই বলেন তো, ওজোন গ্যাস আছে কোন স্তরে? তাহলে ওজোন গ্যাস আছে এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে আছে ওজোন গ্যাস, স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, ওজোন গ্যাস আছে এই স্তরে, লিখে রাখেন, এটা লিখে রাখতে পারেন প্রিয় ভাই বোন, সবাই একটু লিখে রাখতে পারেন। তাহলে আমরা যদি বলি ওজোন স্তর আছে কোন স্তরে, আমরা বলতে পারি ওজোন গ্যাসটা আছে মূলত স্ট্র্যাটোস্ফিয়ারে। সবাই ক্লিয়ার কিনা? ওজোন গ্যাস। আর অনেক সময় এই ওজোন গ্যাসটা কিন্তু আপনাদের সাংকেতিকভাবে দিয়ে দেয়। ঠিক আছে, আপনারা যারা আনসার করছেন ওজোন ওজোন গ্যাসটা মূলত একটা সাংকেতিকভাবে দেয়। ওজোন গ্যাসের সংকেতটা হচ্ছে O3। ঠিক আছে, O3। তাহলে O3 মানে হচ্ছে ওজোন গ্যাস, এটা একটু মাথায় রাখবেন, ওজোন গ্যাস। তাহলে ওজোন গ্যাস, এটা থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে O3। তাহলে আমরা যদি বলি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার, এবং স্ট্র্যাটোস্ফিয়ারে কি আছে? ওজোন গ্যাস আছে। প্রিয় ভাই বোন সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে? সবাই ক্লিয়ার কিনা? ভেরি গুড, ক্লিয়ার স্যার, মাশাআল্লাহ। তাহলে যদি এটা ক্লিয়ার হয়ে যায় স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে, তাহলে আমরা বায়ুমণ্ডলের 3 নম্বর স্তরটা সম্পর্কে পড়বো। আজকে একটু দ্রুত চলে যাই, আপনারা সবাই এগুলো সম্পর্কে জানেন, তারপর একটু ঝালিয়ে নেওয়া আজকের ক্লাসটার মাধ্যমে। এবার বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটা নিয়ে পড়বো, যেটা একটু আগে বলছিলাম মেসোস্ফিয়ার। এটা আগে আলোচনা করতে চেয়েছিলাম, বাট ক্রমান্বয়ে আলোচনা করলে আপনাদের জন্য সুবিধা হয়। তাহলে বায়ুমণ্ডলের তৃতীয় স্তর, তাহলে বায়ুমণ্ডলের তৃতীয় স্তর কোনটা প্রিয় স্যার? সবাই বলতে হবে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে আপনারা যারা আনসার করেছেন বায়ুমণ্ডলের তৃতীয় স্তরের নাম কি বলেন তো? মেসোস্ফিয়ার। ঠিক আছে, মেসোস্ফিয়ার। তাহলে আমরা মূলত মেসোস্ফিয়ারটাকে কিভাবে আলোচনা করি, বা মেসোস্ফিয়ার থেকে কি ধরনের প্রশ্ন থাকে? যদি বলা হয় উল্কাপিণ্ড আছে না, উল্কাপিণ্ডগুলো কোথায় থাকে, বা উল্কাপিণ্ডটা কোন দিক দিয়ে যায়, ছোটাছুটি করে কোথা থেকে, এটা হচ্ছে মেসোস্ফিয়ারে। তাহলে আপনাদের এভাবে কোশ্চেন আসতে পারে যে উল্কাপিণ্ড বা উল্কাপাত বলতে পারি আমরা, হ্যাঁ, এটা কোথায় হয়? এটা হয় মূলত হচ্ছে এই মেসোস্ফিয়ারে। তাহলে আমরা বলতে পারি উল্কাপাত ঘটে এখানে, উল্কাপাত ঘটে এই স্তরে। বায়ুমণ্ডলের এই স্তরে কি হয়? উল্কাপাত ঘটে এই স্তরে। তাহলে আমরা বললাম বায়ুমণ্ডলের যে তৃতীয় স্তর, এটার নাম হচ্ছে মেসোস্ফিয়ার, এবং মেসোস্ফিয়ারে কি হয়? উল্কাপাত ঘটে। তাহলে সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এই যে আমাদের মেসোস্ফিয়ারও কিন্তু আমাদের পুরো বায়ুমণ্ডলটাকে শীতল রাখে। তাহলে যদি বলা হয় শীতলতম তাপমাত্রা ধারণ করে রাখে বায়ুমণ্ডলে কোন স্তর, শীতল করে রাখে কোন স্তর, তাহলে সেটা হবে মেসোস্ফিয়ার। আমার ভাই বোনরা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন, আমি একটু আবার নামগুলো একটু পড়ি, দেখি আমার কোন ভাই বোনরা আছে আমাদের সাথে। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আজকের ক্লাসটা যদিও আমাদের এমসিকিউ টাইপের ক্লাস না, তাই হয়তো বা অনেককে কমেন্ট করার সুযোগ পাচ্ছেন না, কিন্তু আমরা একটু মাথায় রাখবো এভাবে যে প্রত্যেকটা বায়ুমণ্ডলের স্তরগুলো নিয়ে একটু আলোচনা করব, এবং ওই স্তরের বেসিক বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। লাভলি আকলা আছেন আমাদের সাথে, আনজমুনারা, ফারিয়া জান্নাত বলেছেন তৃতীয় স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। ওকে, আমি লিখতে পারছি না, একটু লিখবেন, দ্রুত করে লিখবেন আজকে, হ্যাঁ, কারণ আমাদের আজকের ক্লাসটা অনেক ডিটেলসের ক্লাস, অনেক কিছু আসবে, এটা বেসিক পড়াশোনা করছি এখন আমরা। বায়ুমণ্ডলের তৃতীয় স্তর মেসোস্ফিয়ার, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আচ্ছা, তাহলে যেটা নিয়ে বলছিলাম আমরা, আমাদের এই মেসোস্ফিয়ার টপিকটা আমরা শেষ আশা রাখছি। এবার আমরা পরের টপিকটা নিয়ে একটু আলোচনা করি, বায়ুমণ্ডলের চতুর্থ যে স্তর। সবাই একটু বলেন তো বায়ুমণ্ডলের চতুর্থ স্তর কোনটা প্রিয় ভাই বোন? সবাই একটু বলতে হবে বায়ুমণ্ডলের চতুর্থ স্তরের নাম কি? বায়ুমণ্ডলের চতুর্থ স্তরের নাম কি? সবাই একটু বলতে হবে বায়ুমণ্ডলের চতুর্থ স্তরের নাম কি? আমি বারবার আপনাদের কাছে একটা জিনিসের জন্য আজকে একটু ক্ষমা প্রার্থী, সেটা হচ্ছে আজকের নতুন প্ল্যাটফর্মে ক্লাসে নেওয়ার কারণে আমাদের একটু ঝামেলা হচ্ছে, শুধুমাত্র নেট প্রবলেম বলেন বা বিষয়গুলো নিয়ে। তো এটা আমরা ইনশাল্লাহ নেক্সট যেই ক্লাস শিডিউলগুলো হবে ইনশাল্লাহ সেগুলোতে একদম খুব সুন্দরভাবে ইনশাল্লাহ আমরা গুছানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রিয় ভাই বোন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের চতুর্থ স্তরের নাম কি? বায়ুমণ্ডলের চতুর্থ
চতুর্থ স্তরের নাম বলেন সবাই। বায়ুমণ্ডলের চতুর্থ স্তরের নাম কে কে বলতে পারবেন? বায়ুমণ্ডলের চতুর্থ স্তরের নামটা সবাই একটু বলতে হবে। আমি একটু দেখি কে কে আছেন আমাদের সাথে, বারবার বের হয়ে যাচ্ছে যদিও। ভেরি গুড, 2 জন আনসার করেছেন, 3 জন আনসার করেছেন। বায়ুমণ্ডলের চতুর্থ স্তরের নাম, বায়ুমণ্ডলের চতুর্থ স্তরের নাম কি? ভেরি গুড, রাইট আনসার। তাহলে এখন পর্যন্ত যারা বায়ুমণ্ডলের চতুর্থ স্তরের নাম আনসার করেছেন, থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, রাইট আনসার, থার্মোস্টার, থার্মোস্ফিয়ার। তাহলে আমরা এটা একটু আলোচনা করব, থার্মোস্ফিয়ার নিয়ে একটু আলোচনা করব। এবার বায়ুমণ্ডলের চতুর্থ যেটা আমরা থার্মোস্ফিয়ার নিয়ে বলছি, থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এই থার্মোস্ফিয়ারটা জিনিসটা কি দেখেন। এই থার্মোস্ফিয়ার থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে, নামগুলো একটু কঠিন কঠিন, হ্যাঁ, এই স্ফিয়ার ওই স্ফিয়ার আছে, এগুলো থেকে আমরা মূলত সাধারণ জ্ঞান পড়তে গেলে একটু কঠিন নাম পেলে না, এই টপিকটা আর পড়বো না, এই টপিক আর পড়ানোর দরকার নাই। কিন্তু দেখবেন চাকরি পরীক্ষাগুলোতে বা আমাদের সবগুলো যে কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে, এক্সামগুলোতে কিন্তু এই ধরনের কোশ্চেন থাকেই প্রায়, ঠিক আছে। তাহলে আমরা যদি কোশ্চেনে আনসার করি যে বায়ুমণ্ডলের চতুর্থ স্তরের নাম কি, প্রিয় ভাই বোনরা সবাই রাইট আনসার। বিথি আনসার করেছেন আমাদের সাথে, সুজনা আছে আমাদের সাথে, তারেক স্যার আছেন আমাদের সাথে, সবাই রাইট আনসার করেছেন। বায়ুমণ্ডলের চতুর্থ স্তরের নাম হচ্ছে থার্মোস্ফিয়ার, ঠিক আছে। এই থার্মোস্ফিয়ারটাকে কিন্তু আমরা তাপমণ্ডলও বলি, ঠিক আছে। এটাকে কি বলা হয়? অন্য নাম তাপমণ্ডল, একটু লিখে রাখেন, অন্য নাম, অন্য নাম এটাকে আমরা তাপমণ্ডল বলেও ডাকি, তাপমণ্ডল, তাপমণ্ডল নামেও ডাকি। তাহলে থার্মোস্ফিয়ারটা কি বলেন তো? থার্মোস্ফিয়ারটা হচ্ছে মূলত তাপমণ্ডল, তাপমণ্ডল হচ্ছে থার্মোস্ফিয়ার, ঠিক আছে। তাহলে এটা আশা করি সবাই পারবেন। পাশাপাশি আমরা পঞ্চম স্তরটাও একটু বলে দিই, সবাই পারবেন কি না? রাইট আনসার। এক ভাই বলেছেন স্যার এত কিছু মাথায় থাকে না। আসলে এত কিছু মাথায় না থাকার কারণটা কি? কারণটা হচ্ছে বারবার বারবার করে রিভিশন দেওয়া এবং অভ্যাস করা পড়াটার। হ্যাঁ, আপনি যখন কঠিন জিনিস পড়াশোনা করবেন, যখন একই জিনিস বারবার করে পড়বেন, তখন দেখবেন এগুলো অবশ্যই বারবার আপনার মাথায় আঘাত করবে এবং মাথায় থাকবে, ঠিক আছে। 5 নাম্বারটা যেটা পঞ্চম স্তর, এই পঞ্চম স্তরের নাম হচ্ছে এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারে প্রচুর পরিমাণে হিলিয়াম গ্যাস আছে, প্রচুর পরিমাণে হিলিয়াম গ্যাস, হিলিয়াম গ্যাস আছে। তাহলে প্রচুর পরিমাণে হিলিয়াম গ্যাস আছে কোথায়? এক্সোস্ফিয়ারে, বায়ুমণ্ডলের পঞ্চম স্তরে। আপনাদের কোশ্চেন আসতে পারে যে প্রচুর পরিমাণে হিলিয়াম গ্যাস, হাইড্রোজেন গ্যাস আছে কোথায়? এক্সোস্ফিয়ারে। এটা একটু মাথায় রাখবেন, হিলিয়াম গ্যাস এবং কোন গ্যাস বলেন তো? হাইড্রোজেন গ্যাস আছে এখানে, হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাস আছে এখানে। তাহলে আমরা জানি যে বায়ুমণ্ডলের পঞ্চম যে স্তর যেটা হচ্ছে এক্সোস্ফিয়ার, এই এক্সোস্ফিয়ারে প্রচুর পরিমাণে হিলিয়াম গ্যাস এবং আমরা জানি যে হাইড্রোজেন গ্যাস মজুদ আছে। তাহলে আমার প্রিয় ভাই বোনরা সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আমরা আর স্তর নিয়ে আলোচনা করব না, আমরা এখন স্তর নিয়ে আলোচনা না করে ডিরেক্ট চলে যাব আমাদের কিছু গুরুত্বপূর্ণ রেখা নিয়ে, ঠিক আছে। এই রেখাগুলো সম্পর্কে আপনারা অবশ্যই পড়াশোনা করেছেন, তো যে কারণে আশা রাখছি যে এগুলো আপনাদের কাছে একদমই ইজি মনে হবে, ঠিক আছে। ওকে, বাশির উদ্দিন, ফারিহা কাবির আমাদের সাথে যুক্ত আছেন, মাশাআল্লাহ। তাহলে আমরা যেটা বলছিলাম, পৃথিবী নিয়ে বেসিক ইনফরমেশন বা বায়ুমণ্ডলের যে তাপমাত্রা বা বায়ুমণ্ডলের স্তরগুলো, এগুলো সম্পর্কিত বেসিক ইনফরমেশন আপনারা আশা করছি একদম ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এবার আমরা যেটা একটু পড়বো, একটু একটা কোশ্চেন নিয়ে যাই, আরেকটা কোশ্চেন আনসার দিয়ে আপনাদের একটু চাঙ্গা করি, তারপরে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন উপাদানটি পাওয়া যায়? একদম প্রথমে আমরা পড়েছিলাম। তাহলে প্রিয় ভাই বোনরা সবাই কিন্তু পারার কথা এটা। পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন উপাদানটি? দেখি কে পারবে। পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন উপাদানটি? এটা সবাই আনসার করতে হবে এবং পারবেন। অক্সিজেনটা কত পার্সেন্ট ছিল বলেন তো? 20.71%। তাহলে এটা তো হবে না, আরও বেশি কিছু থাকতে পারে। কার্বন ডাইঅক্সাইড খুবই কম, ওজোন হবে না, এটা O3, ঠিক আছে, এটাও হবে না। কার্বন ডাইঅক্সাইড এটা কি? CO2, ঠিক আছে। অক্সিজেন, ঠিক আছে, এটা কি হবে বলেন তো? H2। অথবা আমরা পানির এটার সাথে একটু যদি অক্সিজেনের সাথে হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলাই, আপনাদের অক্সিজেনের সাথে আমরা হাইড্রোজেন 2 অণু মিলাই, তখন এটা হচ্ছে পানি হয়ে যায়। আপনাদের মাঝে মাঝে এরকম সংকেতগুলো আসে, ঠিক আছে, H2O, ঠিক আছে, এরকম পানির মতো করে সংকেত আসে। তাহলে এই যে আমাদের বিষয়গুলো, এগুলো থেকে আপনাদের কিন্তু প্রায় সময় কিন্তু ছোট ছোট সংকেত থেকে প্রশ্ন আসতে পারে, যেগুলো একদম বেসিক, সবাই পারবে, এরকম বেসিক সংকেতগুলো থেকে কোশ্চেন আসতে পারে। সবাই আনসার করেছেন নাইট্রোজেন, এবং রাইট আনসার কিন্তু নাইট্রোজেন 78 পয়েন্ট, আমরা কত বলতো 01%, 78.01% নাইট্রোজেন। কে কে আনসার করেছেন? ওকে, মোফাজ্জল গাজী আনসার করেছেন ভাই আমাদের, হুমায়রা চৌধুরী তুহিন মেবি, এনি বোন আমাদের আনসার করেছেন, শেখ ফরিদ ভাই আমাদের আনসার করেছেন, প্রীতম রয় আনসার করেছেন, মাশাআল্লাহ।
সুবর্ণ আনসার করেছেন, নাইট্রোজেন গ্যাস কত পার্সেন্ট তাও বলে দিয়েছেন, মাশাআল্লাহ। ওকে, শুভ্র আনসার করেছেন, মনিকা আলম আনসার করেছেন, ওকে, হোসাইন আলী আনসার করেছেন, তুহিন আনসার করেছেন, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। তাহলে আমরা চলে যাচ্ছি পরের টপিকটাতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃথিবীর রেখা। আজকের ক্লাসটা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, বা অনেকে বলবেন কারণটা কি বলবেন, কারণটা হচ্ছে আমরা কঠিন জিনিস পড়তে চাই না, বা একটু অন্য জিনিসগুলো পড়তে চাই না। আপনি প্রতিদিন যেটা পারেন সেটাই যদি প্রতিদিন মানে আপনি ফ্রি ক্লাসে পড়তে থাকেন, তাহলে আপনি নতুন কি জানলেন? তাহলে নতুনত্ব জানা দরকার আছে, যে জিনিসগুলো আমি জানি না, বা যে জিনিসগুলোতে একটু ঝামেলা হয়, যে জিনিসগুলো পড়তে একটু প্যারা হয়, সেগুলোকে আমরা বারবার করে আমাদের এই ফ্রি ক্লাসগুলোতে আপনাদের সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করছি, ঠিক আছে? ওকে ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব, আজকে ম্যাপ অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের আন্তর্জাতিক রেখাটাকে ক্লিয়ার করে দেবো, এবং এটাই হচ্ছে আজকের ক্লাসের মূল আকর্ষণ। আন্তর্জাতিক যে রেখাগুলো আছে, যে কোন রেখাটাকে কি বলে, কতটুকু রেখাতে কোন অঞ্চলে কোন রেখাটা থাকে, এগুলো থেকে আপনাদের প্রশ্ন আসে, এবং এটা থেকে আপনাদের ঝামেলা হয়, ঠিক আছে? ওকে 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 স্যার, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আজকে আমরা খুঁটিনাটি বিষয়গুলো ইনশাল্লাহ আলোচনা করবো। এই যে আমাদের মার্জিনা খাতুন আছেন আমাদের সাথে, এক ভাই বলছেন স্যার মজা লাগছে, বোরিং না, আলহামদুলিল্লাহ। তাহলে চলেন পড়ে আসি। তাহলে আমরা প্রথমত এই যে পুরোটা পৃথিবী আপনি দেখতে পাচ্ছেন, সাপোজ আমি একজনের নাম বলি, কার নাম বলবো বলেন? কার নাম বলবো স্যার? সবাই একটু বলেন, একজনের নাম বলেন। আচ্ছা, আমি র্যান্ডমলি নিয়ে নিচ্ছি, এখন যার নাম আসবে তার নামই নিয়ে নেব। এখন ফার্স্ট যে কমনটা আসবে, ওকে, ধরেন আমি এখানে নিয়ে নিলাম সাব্বির ভাইকে। ওকে, সাব্বির ভাইয়ের একটা কমেন্ট আসছে, সাব্বির ভাইকে নিয়ে নিলাম। যে সাব্বির ভাই অবশ্যই বাংলাদেশে আছেন, তাহলে তিনি বাংলাদেশের এই প্রান্তে আছেন, পৃথিবীর এই প্রান্তে, এটা বাংলাদেশ। এখন সাব্বির ভাইয়ের একজন খুব প্রিয় মানুষ, ঠিক আছে, তিনি পছন্দ করেন, তিনি থাকেন ধরেন আফ্রিকা মহাদেশে, সাউথ আফ্রিকাতে, এটা ধরেন সাউথ আফ্রিকাতে থাকেন। এখন সাব্বির ভাই সাউথ আফ্রিকাতে তার প্রিয় মানুষের সাথে দেখা করতে যাবে, তো তিনি তো অবশ্যই হেঁটে হেঁটে যাবে না, তাই না? হেঁটে হেঁটে তো কোনো ভাবে যাওয়া সম্ভব না, সাঁতরে সাঁতরে মহাসাগর পাড়ি দিয়ে আসবে, এত পছন্দ তো হয় না, এই যুগে সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে মূলত সাব্বির স্যার কি করবেন, প্লেনের মাধ্যমে তিনি উড়ে কোথায় চলে আসবেন? সাউথ আফ্রিকা চলে আসবেন। এখন তিনি যে প্লেনে আসবেন বা জাহাজে আসবেন, নেভিগেশনের জন্য কোথায় কোন অঞ্চলে নামবেন, কোন অঞ্চলে তিনি গিয়ে ল্যান্ড করবেন, কোন দিক দিয়ে আসবেন, সব কিছু নির্ধারণের জন্য পৃথিবীর এই আন্তর্জাতিক রেখাগুলো কাজ করে। যেমন ধরুন সাব্বির স্যার যদি আমাদের এই অঞ্চলে আসতে চান, তিনি একটা রেখার মধ্যে এই দেশটাকে আবদ্ধ করে ফেলবেন, তারপরে সেই দেশে এসে অবতরণ করবেন, তাই না? তাহলে এভাবে করে একটা অঞ্চলের সীমারেখাটা মূলত কেন গুরুত্বপূর্ণ, বা আন্তর্জাতিক রেখাগুলো কেন গুরুত্বপূর্ণ, একটা দেশের বর্ডারগুলো আমরা বের করতে পারি এটা দিয়ে, একটা দেশের অবস্থান নির্ণয় করতে পারি, আমরা সময় নির্ণয় করতে পারি। তাহলে সবগুলো ক্ষেত্রেই মূলত কোনটা গুরুত্বপূর্ণ? আন্তর্জাতিক রেখা। তাহলে এই আন্তর্জাতিক রেখাগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। ওকে, ঠিক আছে সাব্বির স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সাব্বির রহমান শুভ স্যার, অনেক ধন্যবাদ। তাহলে আপনি একটু সবাই একটু চেষ্টা করবেন, আমরা সবার নাম নিয়ে নিয়ে আজকে পড়বো, ঠিক আছে? ওকে স্যার, আমার দুঃখিত, সবার নাম তো নেওয়া সম্ভব হচ্ছে না, আপনার সবাইকে নিলাম ধরেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই আন্তর্জাতিক পুরোটা অঞ্চল নিয়ে আলোচনা করব। দেখেন, পুরো পৃথিবীটাকে যখন আমি 0 ডিগ্রিতে বাম থেকে ডানে অর্থাৎ পূর্ব পশ্চিমে এভাবে করে রেখা টান দিলাম, এই যে লাল যে রেখাটা আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই রেখাটা করলে কি হয়? 0 ডিগ্রিতে যখন আমি এই রেখাটা আঁকি, উপর দিকে উত্তর দিক ভাগ হয়ে যায় এবং নিচের দিকে দক্ষিণ দিক ভাগ হয়ে যায়। ধরেন এটা একটা পুরো বল, এই বলটাকে আপনি মাঝ থেকে কেটে দিয়েছেন, তাহলে 2 টুকরো হয়ে যাবে। উপরের টুকরোটা হচ্ছে উত্তর গোলার্ধ আর নিচেরটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে আমরা এটার নাম দিয়েছি উত্তর গোলার্ধ, আর নিচের দিকটার নাম দিয়েছি দক্ষিণ গোলার্ধ। আজকের ক্লাসটা যারা মিস করবে তারা অনেক বড় জিনিস একটা মিস করবে, ঠিক আছে? সবাই একটু মিস করবে, ঠিক আছে? আজকের ক্লাসটা যারা মিস করবে, কারণ আজকের ক্লাসটাতে এটা এমন ইজিভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো, আজীবন ভুল হবে না। আর স্যার সবাই একটু খেয়াল করেন। তাহলে আমরা যদি বলা হয় যে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধকে ভাগ করে ফেললাম আমরা, তাহলে পুরো পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের ভাগ করেছে যে রেখাটা, এটার নাম কি? সবাই একটু বলেন তো, এটার নাম কি? এটার নামটা কি বলেন? এই রেখার নাম কি? কে বলতে পারবেন প্রিয় ভাই বোন? এই অক্ষরেখার নাম কি? কে বলতে পারবেন প্রিয় ভাই বোন? এই অক্ষরেখার নাম কি? সবাই 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 দ্রুত একটু আনসার করতে হবে। এই অক্ষরেখার নাম কি? আমরা বলে দিচ্ছি, এই অক্ষরেখার নাম হচ্ছে ওই যে কোনায় দেখেন বিষুব রেখা, অথবা এটাকে আমরা নামে ডাকতে পারি নিরক্ষর রেখা অথবা ইকুয়েটর। তাহলে এই রেখাটার নাম কি পেলাম স্যার? এই রেখাটার নাম পেলাম আমরা বিষুব রেখা, অথবা এটার নাম আমরা পেলাম ইকুয়েডর, অথবা আমরা এটার নাম পেলাম নিরক্ষরেখা।
নিরক্ষরেখা। আমি লিখে দিয়েছি, আপনারা দেখতে পারবেন, এখন একদম ইজিলি দেখতে পারবেন। ওকে, তাহলে এটা বারবার বারবার রিভিশনের মধ্যে রাখতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি এই রেখাটার নাম কি, যেটা পৃথিবীকে এই পাশে উত্তর গোলার্ধ এবং এই পাশে দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে, এটার নাম হচ্ছে বিষুব রেখা, ইকুয়েডর অথবা নিরক্ষরেখা। সবাই কি ক্লিয়ার? স্যার ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আপনাকে যদি চাকরি পরীক্ষায় প্রশ্ন করে কোনো সময়, প্রশ্নকর্তা যে বলেন যে পুরো পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে কোন রেখা, আপনি একদম আনসার করে দিবেন যে এটার নাম হচ্ছে ইকুয়েডর, অন্য নামে এটাকে আমরা বিষুব রেখা অথবা নিরক্ষরেখায় বলতে পারি। ঠিক আছে স্যার? ওকে, জ্যোতি স্যার রাইট আনসার করেছেন আপনি। আমাদের সাথে কাদের স্যার আছেন, মিশু স্যার আছেন, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে যুক্ত থাকার জন্য। ওকে, আশা করছি এবার একদমই ক্লিয়ার। ওকে, তাহলে যেটা নিয়ে আলোচনা করছিলাম মূলত আমাদের এই বিষয়গুলো, বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা গিয়েছে, হ্যাঁ ইনশাল্লাহ আলোচনা করব। এবার দেখেন আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে আরো উপরের দিকে আসলাম, 23.5 ডিগ্রি এই পাশে 23.5 ডিগ্রি উত্তর একটা রেখা আসবে, আবার 1 ডিগ্রি 2 ডিগ্রি নিচে করে দক্ষিণ দিকে আসলে এখনও কিন্তু 23.5 ডিগ্রি একটা রেখা আসবে। তাহলে এই রেখাগুলো কোনগুলো? এই রেখাগুলো আপনাদের সামনে নিয়ে আসি। এই রেখাগুলোর নাম হচ্ছে, দুইটা গুরুত্বপূর্ণ রেখা সামনে চলে এসেছে, দেখেন এটার নাম হচ্ছে নিরক্ষরেখা, উপরেরটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি, কর্কট ক্রান্তি, আর নিচেরটার নাম হচ্ছে মকর ক্রান্তি। ঠিক আছে, তিনটা গুরুত্বপূর্ণ রেখা কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি, এবং এত সূক্ষ্মভাবে এত সুন্দরভাবে গুছিয়ে আপনাদের সামনে নিয়ে আসাটা কিন্তু খুব টাফ। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন, উত্তরের দিকে, উত্তরে আমরা যদি বলি উত্তর গোলার্ধে, এটা হচ্ছে উত্তর গোলার্ধ, আর এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। তাহলে উত্তর গোলার্ধ যেটা, উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি, উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি হলে কর্কট ক্রান্তি, আর দক্ষিণ গোলার্ধের 23.5 ডিগ্রি হলে সেটাকে আমরা বলবো মকর ক্রান্তি। তাহলে উত্তরে কর্কট, দক্ষিণে মকর। আমি যখন পড়াশোনা করতাম এভাবে পড়তাম যে শূন্যতে ইকুয়েটর, উত্তরে কর্কট, দক্ষিণে মকর, উত্তরে 23.5 কর্কট, দক্ষিণে 23.5 মকর। এভাবে করে বারবার বারবার রিভিশন করতে করতে দেখবেন আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একজন স্যার বলেছেন কি, এটা সামিয়া হক বলেছেন ট্রপিক অফ ভ্যানসার। স্যার এটা ভ্যানসার না, এটা হবে ক্যান্সার। হয়তো আপনার টাইপিং মিস্টেক, বাট ইটস রাইট। তাহলে ট্রপিক অফ ক্যান্সার আপনি হয়তো এখানে দেখতে পাচ্ছেন, এই রেখাটাই হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, বা যেটার অন্য নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। তাহলে আমরা এটা বলতে পারি। পাশাপাশি দক্ষিণে যে রেখাটা আছে এটাকে আমরা বলি, ওই পাশে হয়তো বা দেখতে পাচ্ছেন না, এটার নাম হচ্ছে ট্রপিক, ট্রপিক অফ, এটাকে বলা হয় ক্যাপ্রিকর্ন, ক্যাপ্রিকর্ন, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। আশা করছি এটা একদমই ক্লিয়ার। তাহলে আমরা যদি বলি উত্তরে ক্যান্সার, দক্ষিণে ক্যাপ্রিকর্ন, উত্তরে কর্কট, দক্ষিণে মকর। আমার স্যাররা সবাই ক্লিয়ার? একটু বলবেন তো সবাই ক্লিয়ার কিনা। এই যে ভেরি গুড, মুস্তাকিম স্যার বলেছেন উত্তরে কর্কট ক্রান্তি, দক্ষিণে মকর। হ্যাঁ, ক্রান্তি ক্রান্তি পড়ার দরকার নাই, দেখেন ক্রান্তি এখানেও আছে, ক্রান্তি এখানেও আছে, তাহলে ক্রান্তি পড়ার দরকার নাই। আপনি এভাবে পড়েন উত্তরে কর্কট, দক্ষিণে মকর, উত্তরে কর্কট, দক্ষিণে মকর, বারবার উত্তরে ক্যান্সার, দক্ষিণে ক্যাপ্রিকর্ন, এভাবে করে পড়েন, তাহলে দেখবেন মনে থাকবে বেশি। এই যে রাইট, কে বলেছেন? কাদের স্যার বলেছেন, HM কাদের স্যার, উত্তরে কর্কট, দক্ষিণে মকর। রাইট, এভাবেই বারবার করে পড়বেন। এবার আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আপনি দেখতে পাচ্ছেন এই যে ক্যান্সার লেখাটা আসছে, আরও দুইটা যুক্ত হবে আমাদের সাথে, আরও দুইটা যুক্ত হবে। তাহলে কি কি পড়েছিলাম আরেকবার রিভিশন করি। প্রথমত 0 ডিগ্রিতে যেটা ছিল এটার নাম দিয়েছিলাম আমরা নিরক্ষরেখা অথবা বিষুব রেখা, বিষুব রেখা। উত্তরে আমরা নাম দিয়েছিলাম কর্কট, দক্ষিণে আমরা নাম দিয়েছিলাম মকর। এবার 66.5 ডিগ্রি, যেটা 66.5 ডিগ্রি উত্তরে একটা রেখা পাবেন এবং 66.5 ডিগ্রি দক্ষিণে আরেকটা রেখা পাবেন। 66.5 ডিগ্রি উত্তর, 66.5 ডিগ্রি দক্ষিণ। উত্তরে যেটা, সেটার নাম আমরা দিব সুমেরু, সুমেরু। আপনাদের লাস্ট ক্লাসে বলেছিলাম সুমেরু, সু মানে ভালো, ভালো থাকে উপরে, আর কু মানে খারাপ। বলে না যে কুনজর, কুখ্যাত, তাহলে কু যে উপসর্গটা, এটা খারাপ অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমরা বললাম যে কুমেরু, কুমেরু। তাহলে সুমেরু হলে উপরে আর কুমেরু হলে নিচে। 66.5 প্রত্যেকটাই কত বলেন তো স্যার? 66.5। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার স্যার? সবাই একটু বলেন তো একদম ক্লিয়ার কিনা। সবাই কি ক্লিয়ার? প্রিয় স্যাররা সবাই কি ক্লিয়ার বলেন তো?
ভেরি গুড ভেরি গুড। উত্তরে সুমেরু, দক্ষিণে কুমেরু। ভেরি গুড, উত্তরে সুমেরু, দক্ষিণে কুমেরু। আজকের ক্লাসটা যারা বিসিএস দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভূগোলের একটা ক্লাস। যারা বেসিক এক্সামগুলো দিবেন, যেমন 10 থেকে 20তম গ্রেড প্রাইমারির পরীক্ষা, এগুলোতে ভূগোল থেকে প্রশ্ন থাকেই, তাহলে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? সবাই কি পারবেন? ওকে, উত্তরে কুমেরু, দক্ষিণে সুমেরু, মাশাআল্লাহ। তাহলে উত্তরে সুমেরু, কুমেরু না স্যার, কে বলেছে উত্তরে কুমেরু? উত্তরে সু মানে উপরে, সু ভালো থাকে উপরে, আর কু খারাপ নিচে, দক্ষিণে। তাহলে উত্তরে সুমেরু, দক্ষিণে কুমেরু, মাশাআল্লাহ। সুমেরু কুমেরু, সবাই ক্লিয়ার? তাহলে সবাই ক্লিয়ার হলে একটু বলেন স্যার ক্লিয়ার, অল ক্লিয়ার, সবাই ক্লিয়ার? যদি সবাই ক্লিয়ার হন, সবাই ক্লিয়ার হন তাহলে এটা একটু কোশ্চেনটা আনসার করেন সবাই। আমি সবার আগে যে আনসার করতে পারবেন তার নামটা একটু পড়তে চাই। সবাই একটু দ্রুত আনসার করেন দেখি, সবাই একটু দ্রুত আনসার করেন। সবার আগে দেখি কে কে বলেছেন, সবার আগে আনসারটা কে বলেছেন? রাইট, ফারিয়া জান্নাত বোন আমাদের বলছেন সুমেরু উপরে, কুমেরু নিচে। ওকে, তাহলে বলেন 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে আমরা কি নামে বলে? ক হবে। কে বলেছে? মৃত্তিকা শিল বোন আমাদের সবার আগে আনসার করেছে ক। সাইফুল ইসলাম আনসার করেছেন ক, মাশাআল্লাহ। ওকে, আর কে কে আনসার করছেন আমি একটু দেখি। মুস্তাফিজুর রহমান আনসার করেছেন ক। ওকে, ভেরি গুড। ক আনসার করেছেন পলিরয়। কর্কট বলেছেন পলিরয়, ভেরি গুড, মাশাআল্লাহ। সিনথিয়া সুরভি বলেছেন ক, রাইট আনসার। ক ক ক, সাইফুল ইসলাম, কর্কট ক্রান্তি। ওকে, কর্কট, আচ্ছা। মারুফ হোসাইন বলেছেন খ, মাশাআল্লাহ। সবাই রাইট আনসার করেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রাইট আনসার, সবাই রাইট আনসার করেছেন। তাহলে আপনারা অনেকে, একজন আনসার করেছে এরকম কররকট, কররকট আনসার করেছেন না, একজন কর্কট আনসার করেছেন, রাইট। আরেকজন দেখলাম কররকট, ঠিক আছে? তাহলে ইংলিশগুলো বাংলিশ করলে যে কী রকম ভয়ানক হয়ে যায়, তাহলে এটা একটু মাথায় রাখবেন। তাহলে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা আমি এক নজরে সবটা শেষ করে দিচ্ছি। দেখেন, এটা হচ্ছে পুরো পৃথিবী। পুরো পৃথিবীর মধ্যে আমরা 0 ডিগ্রি ধরেছিলাম, এটার নাম হচ্ছে নিরক্ষ। এটার নাম হচ্ছে নিরক্ষ অথবা বিষুব, আমি রেখাগুলো লিখছি না, অথবা এটার নাম হচ্ছে ইকুয়েডর। ইকুয়েডর। আমরা 23.5 ডিগ্রি উত্তরে যাব, আমরা 23.5 ডিগ্রি উত্তরে যাব, এবং 23.5 ডিগ্রি কোথায় যাব বলেন তো প্রিয় ভাই বোন? দক্ষিণে। উত্তরে হলে এটা হবে কর্কট এবং ক্যান্সার। উত্তর হলে কি হবে? কর্কট এবং ক্যান্সার। দক্ষিণে হলে কি হবে? মকর, অথবা এটার নাম আমরা দিয়েছি ক্যাপ্রিকর্ন। ক্যাপ্রিকর্ন। 66.5 উত্তর, তাহলে 66.5 উত্তর হলে এটার নাম দিব আমরা সুমেরু। আর 66.5 দক্ষিণ হলে স্যার আমরা কি দেবো বলেন তো? এটার নাম দিব আমরা কুমেরু। শেষ তো, এতটুকুই। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই বলেন তো ক্লিয়ার কিনা? স্যাররা সবাই বলেন তো ক্লিয়ার কিনা? আমার প্রিয় সকল স্যাররা সবাই একটু আনসার করতে পারেন ক্লিয়ার। ক্লিয়ার হলে কিন্তু আমাদের অক্ষরেখা ক্লিয়ার। তাহলে আমরা যদি বলি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে আমরা কি বলবো? 100% কি হবে বলেন তো? কর্কট ক্রান্তি। এটা হবে কোথায়? দক্ষিণে হলে হবে মকর ক্রান্তি। লাইন অফ কন্ট্রোল কাকে বলে? 24 ডিগ্রিকে বলে মাই লাইন অফ কন্ট্রোল, যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে, এগুলো আমরা পড়বো। আর তুন্দ্রা অঞ্চল দরকার নাই, এটার মধ্যে অঞ্চলটা পড়বে না, সুমেরু কুমেরু অঞ্চলটা পড়বে। ক্লিয়ার? ক্লিয়ার। ফিরোজ আলী ক্লিয়ার। ওকে, মাহিন স্যার ক্লিয়ার বলেছেন, মাশাআল্লাহ। জান্নাত বোন আমাদের ক্লিয়ার বলেছেন, উর্মি বোন ক্লিয়ার বলেছেন, সাইফুল স্যার ক্লিয়ার বলেছেন। ওকে ওকে ওকে, আজকে একদম ক্লিয়ার হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আপনাদের এই জিনিসগুলো ক্লিয়ার হলে কিন্তু আমাদের মনে শান্তি আসে যে না, এত বড় যে একটা ম্যাপ করেছি, দেখেন এই যে ম্যাপটা করেছি, এগুলো এডিট করতে কত পেন। এ পাশে একটা দাগ দাও, ওই দাগ দিয়ে দেখাই দাও, এই পাশে অ্যান্টার্কটিকা আছে, কুমেরু, ঠিক আছে, সুমেরু, এগুলো দেখিয়ে দাও। এই বিষয়গুলো এগুলো দেখা দিতে পারলে আপনাদের জন্য, এগুলো যখন ভিজুয়ালাইজেশনে থাকবে আপনার সারা দিন চোখে থাকবে, ভাসবে, আপনি পরীক্ষার হলে ভাসবে। আরে কয়টা লাইন ছিল? 1টা 2টা 3টা 4টা 5টা লাইন ছিল, মাঝখানে একটা লাইন বিষুব লেখা, উপরে 2টা লাইন, একটা কর্কট একটা মকর, উপরে একটা সুমেরু, নিচে একটা কুমেরু, শেষ। তাহলে এই ভিজুয়ালাইজেশনগুলো করাতে চাই এবং আপনাদেরকে কিছু দিতে চাই, এই জন্য আপনাদের দরকার সাপোর্ট। এবং এই যে সাইদুল স্যার পেজে আপনাদের সকলের সহযোগিতা চাই, যে আমরা যেন সবাই একটা পরিবারের মতো থাকতে পারি, ঠিক আছে? পড়ানো এটা একটা প্যাশনের মতো। সবচেয়ে বেশি ভালো লাগে কখন? যে এই পরিবারের সদস্য সাইদুল স্যার, আপনারা যারাই আজকে দেখছেন বা যারাই কমেন্ট করছেন, যারাই আমাদের সাথে যুক্ত আছেন, সবাই কিন্তু সাইদুল স্যার পরিবারের সদস্য, আমরা এইভাবে মনে করি। তো এই সদস্যরা যখন একটা ভালো জায়গায় যাবে, এগুলো আমাদের জন্য একটা বড় পাওয়া, ঠিক আছে? এবং আমি কিন্তু বারবার আপনাদের কাছে ট্রিট চেয়ে নেই। তো ইনশাল্লাহ আপনারা যখন একটা ভালো জায়গায় যাবেন, সাইদুল স্যার পরিবার কিন্তু ইনশাল্লাহ অনেক বেশি
খুশি হবে। এইবার স্যার দেখেন তো, এইবার মাঝখান থেকে একটা বড় দাগ চলে আসছে, এবার আমরা অক্ষরেখা শেষ, এবার আমরা যেটা পড়বো এটার নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। বাম থেকে ডানে গেলে অক্ষরেখা, পূর্ব পশ্চিমে গেলে অক্ষরেখা, উত্তর দক্ষিণে আসলে এই রেখাটাকে আমরা কি বলবো? দ্রাঘিমা রেখা। তাহলে বলেন তো স্যার, উত্তর দক্ষিণ হলে কি রেখা বলবো? উত্তর থেকে দক্ষিণ, উত্তর থেকে দক্ষিণ হলে এই রেখাটার নাম কি হবে? উত্তর থেকে দক্ষিণ হলে রেখাগুলোর নাম কি হবে বলেন? এভাবে উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ হলে কি হবে বলেন? উত্তর দক্ষিণ হলে অক্ষরেখা নাকি দ্রাঘিমা রেখা বলেন? এটার নাম মূল মধ্য রেখা, সেটা ঠিক আছে, আমি শুধু বলেছি উত্তর দক্ষিণ হলে কি হবে বলেন স্যার? উত্তর দক্ষিণ হলে কি হবে বলেন? সবাই বলেন স্যার, সবাই 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 একটু বলেন। ভেরি গুড ভেরি গুড, দ্রাঘিমা রেখা, সবাই আনসার করেছেন দ্রাঘিমা রেখা, মাশাআল্লাহ। তাহলে আমরা যেটা বলছিলাম উত্তর দক্ষিণ হলে এটা কি হবে বলেন তো স্যার? দ্রাঘিমা রেখা হবে, ঠিক আছে। তাহলে এই দ্রাঘিমা রেখার প্রথমত 0 ডিগ্রিতে যে দ্রাঘিমা রেখাটা আপনারা দেখছেন লাল যে রেখাটা, এটার নাম হচ্ছে মূল মধ্য রেখা। এটার নাম হচ্ছে মূল মধ্য রেখা। তাহলে এটার নাম কি বলেন তো স্যার? এটার নাম হচ্ছে মূল মধ্য রেখা। 0 ডিগ্রির যে রেখাটা এটার নাম হচ্ছে মূল মধ্য রেখা, ঠিক আছে, এটার নাম হচ্ছে মূল মধ্য রেখা। এই মূল মধ্য রেখা দিয়ে একটু আগে আমরা আনসার করেছিলাম, এই যে রেখাটা একটু খেয়াল করেন, হাতে খেয়াল করেন, এই রেখাটা যেটাকে আমরা নিরক্ষরেখা বলেছিলাম, এটাতে যখন আমরা পৃথিবীর রেখাটা কেটে দিলাম, উপরে উত্তর গোলার্ধ হলো, নিচে দক্ষিণ গোলার্ধ হলো। কিন্তু যখন আমরা এইভাবে কাটবো তখন এই পাশে হবে পূর্ব আর এই পাশে হবে পশ্চিম। তাহলে এটা হবে পূর্ব দ্রাঘিমা আর এটা হবে পশ্চিম দ্রাঘিমা। এটা হবে পূর্ব দ্রাঘিমা, আর এটা কি হবে বলেন তো? এই পাশটা হবে পশ্চিম দ্রাঘিমা, ঠিক আছে। তাহলে পূর্ব দ্রাঘিমা আর এটা হচ্ছে পশ্চিম দ্রাঘিমা। তাহলে আমাদের সৌরজগতের মধ্যে, আমাদের পৃথিবীর মধ্যে যখন আমরা এরকম আঞ্চলিক রেখাগুলো বা আন্তর্জাতিক রেখাগুলো টানি, এই রেখাগুলোর মধ্যে 0 ডিগ্রি যে রেখাটা, মাঝখানে যে রেখাটা, এটাকে আমরা মূল মধ্যরেখা বলি, অথবা অন্য ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক সময় রেখা বা টাইম রেখা বলি, ঠিক আছে, আন্তর্জাতিক সময় রেখা বলি। তাহলে আন্তর্জাতিক সময় রেখাও বলি এটাকে, এটা একটু মাথায় রাখবেন, আন্তর্জাতিক সময় রেখা বলা হয় এটাকে। এবার একটু ছোট্ট করে বলি, এই যে আমাদের আন্তর্জাতিক সময় রেখা এটা, আর এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা, ঠিক আছে। এই দুইটা কিন্তু মিলেছে কোথায়? এই দুইটা মিলেছে মূলত আফ্রিকার পাশে, মিলেছে কোথায়? এই যে এই অঞ্চলটা, আফ্রিকার পশ্চিম দিকে, আফ্রিকার পশ্চিম পাশে আটলান্টিক মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে। তাহলে আমরা যদি বলি যে 0 ডিগ্রি যেটা মূল মধ্য রেখা এবং ইকুয়েডর বা বিষুব রেখা যুক্ত হয়েছে বা মিলিত হয়েছে কোথায়, আমরা বলতে পারি সেটা কোথায় বলেন তো? সেটা হচ্ছে আফ্রিকার পশ্চিম দিকে, এবং এটা এই যে এস আকৃতির যে সাগর, আটলান্টিক মহাসাগরে, ঠিক আছে। এমনই একটা রেখা বাংলাদেশের উপর দিয়ে, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের উপর দিয়ে গেছে, দেখেন এই রেখাটা কত ডিগ্রি বলেন তো? কত ডিগ্রি রেখাটা হচ্ছে 90 ডিগ্রি। এখন বাংলাদেশের উপর দিয়ে যে 90 ডিগ্রি রেখাটা গেল, এই রেখাটা কি পশ্চিম দিকে নাকি পূর্ব দিকে? অবশ্যই পূর্ব দিকে। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের উপর দিয়ে যে আন্তর্জাতিক রেখাটা গেছে সেটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, আমরা এখানে লিখে দিচ্ছি পূর্ব দ্রাঘিমা। তাহলে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। তাহলে প্রিয় ভাই বোন, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা একটু ভালো করে পড়াশোনা করতে হবে যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাটা কোথায়, সেটা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, এটা একটু মাথায় রাখবেন। এবার আমরা লাস্ট ক্লাসে কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম সময় নির্ণয় করা হয় কিভাবে। সময় নির্ণয় করা হয় কিভাবে? সময় নির্ণয় করা হয় মূলত এই রেখাগুলো দিয়ে, যে কত ডিগ্রিতে আপনি আছেন সেটা অনুযায়ী কিন্তু সময় নির্ধারণ করা হয়। তাহলে এই জায়গাতে, এই অঞ্চলটাতে আছে লন্ডন, এবং লন্ডনের যে গ্রিনিচ আছে, গ্রিনিচ মানমন্দির, এই গ্রিনিচ মানমন্দির থেকে মূলত সময়টাকে নির্ধারণ করা হয় যে কোন দেশে কয়টা বাজবে। তো সেক্ষেত্রে প্রতি 1 ডিগ্রি পূর্ব দিকে গেলে 4 মিনিট করে যোগ হয়। তাহলে এই পাশে আপনি যত ডিগ্রিতে থাকবেন আপনার অত 4 মিনিট করে যোগ হতে থাকবে। যেমন ধরেন বাংলাদেশ কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রিতে। তাহলে আমরা যদি একটা সহজ সমীকরণ করি,
আমাদের এই গ্রিনিচ মানমন্দির যেটা, এই গ্রিনিচ মানমন্দির থেকে একটা সহজ যদি সমীকরণ করি, আমি সমীকরণটা এখানে করে দিচ্ছি। যদি 1 ডিগ্রির জন্য 4 মিনিট করে প্লাস হয়, তাহলে বাংলাদেশ আছে কত ডিগ্রিতে বলেন তো? 90 ডিগ্রিতে। তাহলে হবে কত? 90 × 4 অর্থাৎ 360 মিনিট। এটাকে যদি আপনি ঘন্টায় নেন, অবশ্যই 60 দ্বারা ভাগ দিতে হবে, কারণ 60 মিনিটে 1 ঘন্টা। এবার ভাগ দিলে কয় ঘন্টা হবে বলেন তো? 6 ঘন্টা। 6 ঘন্টা। এটা আমি আবারও বলছি, প্রতি 1 ডিগ্রি পৃথিবীর এই 0 ডিগ্রি থেকে এই পাশে অর্থাৎ পূর্ব পাশে, পূর্ব দিকে 1 ডিগ্রি করে সরে গেলে আমাদের 4 মিনিট করে যোগ হতে থাকে। তাহলে 1 ডিগ্রি করে সরে গেলে তাহলে এই পাশে হবে 4 মিনিট, আবার 4 মিনিট, আবার 4 মিনিট, এভাবে করে সামনে চলে যেতে থাকবে। বাংলাদেশ কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রি। তাহলে সেই হিসেবে বাংলাদেশের কত ঘন্টা যোগ হওয়ার কথা? 6 ঘন্টা যোগ হওয়ার কথা। সেই কারণেই কিন্তু আমাদের পরীক্ষাগুলোতে আসে যে বাংলাদেশের জিএমটি কত। বাংলাদেশের জিএমটি কত কে বলতে পারবে বলেন তো স্যার? বাংলাদেশের জিএমটি কত কে বলতে পারবে? এই যে আলমগীর থেকে বলেছে, আরশি বোন আমাদের বলছে, আকলিমা সরকার বলছেন 6 ঘন্টা, মাশাআল্লাহ। 1 ডিগ্রিতে 4 মিনিট, সুরভি বলেছেন মাশাআল্লাহ, জ্যোতি বলেছেন ক। আচ্ছা, ওটা অ্যান্সার করে ফেলেছেন অলরেডি, ভেরি গুড। ওকে, 4 মিনিট প্লাস, 1 ডিগ্রির জন্য 4 মিনিট প্লাস, মাশাআল্লাহ, সবাই রাইট অ্যান্সার করেছেন। তাহলে এই যে গ্রিনিচ মান মন্দির, এই গ্রিনিচ মান মন্দির থেকে ডান পাশে, সবাই একটু বলবেন। তাহলে আমরা যেটা বললাম, পূর্ব দিকে গেলে 4 মিনিট প্লাস হয়, আর পশ্চিম দিকে গেলে 4 মিনিট কি হবে? মাইনাস হবে বা কমে যাবে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। জিএমটি +6, মেঘবালিকা বলেছেন +6, রায়হান মন্ডল স্যার বলেছেন খ, রাইট অ্যান্সার। হাসিয়া সুলতানা বোন আমাদের বলেছেন, ফারুক ভাই বলেছেন রাইট অ্যান্সার, ভেরি গুড। ওকে, মারুফ হোসাইন বলেছেন মাশাআল্লাহ, সিনথিয়া সুরভি বলেছেন মাশাআল্লাহ, কাবির বলেছেন 6 ঘন্টা। ওকে, সাথী বলেছেন 6 ঘন্টা, সারা বলেছেন 6 ঘন্টা, মাশাআল্লাহ। এই যে আপনারা যে এখন প্রায় কটা বাজে? রাতের 10টা, প্রায় 10:30টার মতো বাজে। তো আপনারা যারা এখনও এই যে ক্লাসটা করছেন বা এই অঞ্চলগুলোতে পড়াশোনার জন্য একটু চেষ্টা করছেন, ফ্রি লাইফ ক্লাস হোক, সেগুলোকে এনজয় করছেন, তো আমি আপনাদের জন্য মন থেকে দোয়া রাখি। মন থেকে দোয়াটা এরকম যেন আপনারা 1 বছর পরে আপনারা এমন একটা পজিশনে যান, যে পজিশনটাতে আপনাকে দেখতে চায় আপনার পরিবাররা, আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন বা আপনার প্রিয়জন, সবাই আপনাকে দেখতে চায়, ওই পজিশনটাতে আপনি যান। আমি আপনাদের জন্য, সবার জন্য মন থেকে দোয়া রাখছি যে এত সময় হওয়ার পরেও প্রতিদিন যে লাইভ ক্লাসগুলো হয়, আপনাদের একটা উৎসব মুখর একটা আয়োজন বা আপনাদের একটা অংশগ্রহণ থাকে, হ্যাঁ। তো এটাকে আমরা খুব ভালোভাবে নিচ্ছি, পজিটিভভাবে নিচ্ছি, এবং আপনাদের জন্য নতুন কিছু আনার চেষ্টা করছি। তাহলে প্রিয় স্যাররা সবাই এটা আশা করি রাইট অ্যান্সার করেছেন। তাহলে এই প্রশ্নটা করে দেন। এটা কিন্তু একটা 10 থেকে 20তম গ্রেডের, আমার মনে আসতেছে না, এমন একটা চাকরি পরীক্ষাতে প্রশ্ন এসেছিল। তাহলে এটাতে কী কোশ্চেন ছিল? বাংলাদেশ গ্রিনিচ থেকে 90 ডিগ্রি পূর্বে অবস্থান করে। এখন বাংলাদেশে সকাল 10টা হলে ইংল্যান্ডের সময় কত? ইংল্যান্ডের সময় কত বলেন দেখি, কে বলতে পারবেন? সবাই 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 একটু বলেন স্যার, সবাই একটু বলেন, সবাই একটু বলবেন। একজন বলছে স্যার দোয়া করবেন যেন চাকরিটা হয়ে যায়। আসলে এই সময়টাতে আপনারা কি মেন্টাল প্রেশারের মধ্যে আছেন সেগুলা প্রত্যেকটা ছেলেমেয়েরাই জানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তো আমি আপনাদের জন্য আবারও মন থেকে দোয়া রাখি। ইনশাল্লাহ আমি মমিন স্যার আপনার জন্য এমন দোয়া রাখছি যে আগামী 1-1.5 বছর পরে আপনারা এমন একটা পজিশনে যাবেন, 2-3 বছর পরে এমন একটা পজিশনে যাবেন, ইনশাল্লাহ আল্লাহ ওই তৌফিকটা আপনাদেরকে দেখ, যেন আপনারা বাবা মার জন্য, প্রিয়জনের জন্য কোনো একটা জিনিস কেনার সময় প্রাইস ট্যাগটা যেন আর দেখতে না হয়, তাই না? আমরা মাঝে মাঝে শুনি না যে এমন পজিশনে নিজেকে নিয়ে যাব যেন কোনো একটা জিনিস দেখার পরে ওটার প্রাইস ট্যাগ দেখতে না হয়, ওইটা মানে ওইটাই। এমন পজিশনে ইনশাল্লাহ আমরা নিজেদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবং চাকরিগুলা এমন ভালো ভালো চাকরিগুলোতে আমরা নিজেদেরকে এনরোল করব, এবং সামাজিক এবং সোশ্যাল যে রেপুটেশন থাকে, মর্যাদা থাকে, সেগুলো ইনশাল্লাহ আমরা পাবো। তাহলে 4টা রাত 4টা বলছেন, রাত 4টা ওরে বাবা, আপনারা সবাই খুবই জ্ঞানী, খুবই অ্যাক্টিভ মাশাআল্লাহ। এই যে রায়হান স্যার আমাদের সাথে, নীলপদ্ম আমাদের সাথে আছেন, রাত 8টা বলেছেন, মোশাররফ হোসেন রাত 4টা বলেছেন, FN চৌধুরী বলেছেন ক আনসার রাত 4টা। আচ্ছা, এটা তো বিকাল 4টা, দুঃখিত, রাত 4টা, হ্যাঁ রাত 4টা। এই যে কে বলেছেন, ডেথ নোস নো টাইম, জুনায়েদ হাসান মাহিন, ইউনিক নাম সব, রাবেয়া সরকার আছেন, কুইন ভিলিজা সরকার আছেন আমাদের সাথে, আমাদের বোন আছেন। ওকে, তাহলে আমরা এটা একটু পরে রাখবো। এবার বাংলাদেশের গ্রিনিচ থেকে 90 ডিগ্রি পূর্বে কীভাবে একটু খেয়াল করি। ধরেন এটা বাংলাদেশ, এটা 0 ডিগ্রি, এ অঞ্চলে আছে লন্ডন, এ অঞ্চলে আছে লন্ডন, এবং এ অঞ্চলে আছে বাংলাদেশ। যদিও বাংলাদেশ এত বড় না, এটা কিন্তু চীন থেকে বড় হয়ে গেছে, আমরা জাস্ট বোঝানোর জন্য বললাম। এবং বাংলাদেশের উপরে দেখেন একটা রেখা আছে, রেখাটা কত ডিগ্রি বলেন তো স্যার? 90 ডিগ্রি।
তাহলে প্রতি ডিগ্রির জন্য আমরা 1 মিনিট করে বলেছি, 90 ডিগ্রিতে 6 ঘন্টা করে প্লাস হবে। তাহলে ওদের এখানে 6 ঘন্টা মাইনাস বাংলাদেশের অপেক্ষায়। লন্ডনে যদি সকাল 12টা বাজে বা দুপুর যদি 12টা বাজে, ধরেন দুপুর 12টা বাজে, আমাদের এখানে কয়টা হবে? সন্ধ্যা 6টা, কারণ 6 ঘন্টা প্লাস সন্ধ্যা 6টা হবে। এবার কি বলেছে, বাংলাদেশে কয়টা বাজে? সকাল 10টা। তাহলে বাংলাদেশে এখন কয়টা? সকাল 10টা। তাহলে 6 ঘন্টা আগে আপনি হিসাব করেন কয়টা? রাত 4টা। কারণ রাত 4টার সাথে 6 ঘন্টা যদি আপনি জুড়ে দেন, 6 ঘন্টা যদি আপনি প্লাস করেন, সকাল 10টা হয়ে যায়। সবাইকে বুঝতে পেরেছেন স্যার? এটাতে আর কোনো ঝামেলা হবে? এই রেখাতে আর কোনো ঝামেলা হবে? সময় বের করাতে আর কোনো ঝামেলা হবে কিনা বলেন? সবাই একটু আনসার করেন যে আর কখনো ঝামেলা হবে কিনা। এই ধরনের প্রশ্ন আসলে আমরা সবাই পারবো কিনা? ইনশাল্লাহ আমরা পারবো কিনা? এই ধরনের প্রশ্ন আসে, এগুলো কিন্তু একটু অ্যানালিটিক্যাল প্রশ্ন এবং এগুলো ভাবতে হয় পরীক্ষাতে, ঠিক আছে? ওকে, মাশাল্লাহ, ভেরি গুড, রাইট আনসার। আলহামদুলিল্লাহ পারবো, মেঘবাড়িকে বলেছেন ইনশাল্লাহ পারবো, ভেরি গুড। তাহলে এটা আমরা একটু বুঝে পড়বো, ঠিক আছে? এটা ছিল 0 ডিগ্রি। 1 ডিগ্রি আপনি ডান দিকে যাবেন, ধরেন 1 ডিগ্রি ডানে গিয়েছেন আপনি 4 মিনিট, ধরেন আপনি এখানে থাকেন। আমি আপনাদেরকে একজন বলেছেন স্যার পারবো না, তার জন্য আরেকটা বার সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। একজন যদি না বুঝে তার জন্য আমরা একবার ট্রাই করব, ঠিক আছে? যেন আমার ভাই বোনটা বুঝে যায়। 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি থেকে যত বেশি আপনি পূর্ব দিকে যাবেন, এটার জন্য প্রতি ডিগ্রির জন্য 4 মিনিট করে অ্যাড হবে, আর এই পাশে প্রতি ডিগ্রির জন্য 4 মিনিট করে মাইনাস হবে। এটা বাদ, আপনি এটা শিখেন, কারণ পূর্বটাই বেশিরভাগ আসে। ধরেন আপনি এখানে আছেন, এখান থেকে আপনি কত ডিগ্রিতে আছেন? 1 ডিগ্রিতে। তাহলে এখানে যদি 12টা বাজে, আপনার ঘড়িতে বাজবে 12টা 4। আপনি ধরেন এখানে আছেন, এটা কত ডিগ্রি? এটা ধরেন 2 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি মানে 4 + 4 কত মিনিট আগাবে স্যার? 8 মিনিট আপনি বেশি পাবেন। তাহলে এখানে যদি 12টা বাজে, আপনার ঘড়িতে বাজবে 12টা 8। এভাবে করে বাড়তে থাকবে। কথাটা কি বুঝতে পেরেছেন? সবাইকে ক্লিয়ার? আর আপনি যদি পশ্চিম দিকে থাকেন, ধরেন আপনি এবার এই জায়গাতে আছেন 1 ডিগ্রি পশ্চিমে, তখন এখানে যদি 12টা বাজে, আপনার ঘড়িতে বাজবে না 11টা 56 বাজবে, মানে 4 মিনিট কম করে বাজবে। সবাইকে ক্লিয়ার? ইনশাল্লাহ খুব সহজ, সবাই পারবেন। তাহলে গ্রিনিচ মানমন্দির থেকে মূলত আমরা সময়টাকে নির্ধারণ করি। এই গ্রিনিচ মানমন্দির থেকে আমরা সবকিছু ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? এটা ধরেই আমরা পড়াশোনা করার চেষ্টা করব। ওকে, তাহলে আশা করছি আপনারা সবাই ক্লিয়ার হলে আমরা আরেকটা জিনিস সম্পর্কে একটু জানাবো। এই জিনিসটা, এটা হচ্ছে মহাকাশ অবলোকন কেন্দ্র। কোথায় বলেন তো? এই যে দেখেন, বাংলাদেশটা এখন দৌড়ে চলে আসলো, বাংলাদেশ, ঠিক আছে? এই বাংলাদেশে 2টা রেখা যখন যুক্ত হবে, একটা 90 ডিগ্রি আর একটা হলো 23.5 ডিগ্রি, যে জায়গাটাতে যুক্ত হবে সেখানে আছে মহাকাশ অবলোকন কেন্দ্র। এটা কিন্তু ফরিদপুর অঞ্চলে, ফরিদপুরের ভাঙা অঞ্চলের ভাঙাদিয়া গ্রাম, ফরিদপুরের, এটাতে মহাকাশ অবলোকন কেন্দ্র আছে, যেটাতে 90 ডিগ্রি এবং 23.5 ডিগ্রি অর্থাৎ ক্যান্সার এবং 90 ডিগ্রি যুক্ত হয়েছে, ঠিক আছে? ভেরি গুড, রাইট আনসার। ওকে, তাহলে আপনারা মহাকাশ অবলোকন কেন্দ্র সম্পর্কে একটু পড়ে নেবেন। ফরিদপুরের ভাঙা উপজেলায় আছে, যেমনটা আপনাদের সাথে একটু শেয়ার করি, এই অঞ্চলটা যেহেতু রেখা নিয়ে পড়ছি আজকে, রেখাটা সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দেওয়াই দরকার আপনাদের, না হলে পরে এটা সম্পর্কে আপনাদের ঝামেলা থেকে যাবে। ধরেন এই যে আমাদের যখন বাংলাদেশ নিয়ে যখন আমরা আলোচনা করি, বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল নিয়ে আমাদের আলোচনা করতে হয়। যেমন ধরেন এই রেখাটা, যেটা বাংলাদেশের মাঝখান দিয়ে গিয়েছে, এটার নাম হচ্ছে ক্যান্সার। এটার নাম ক্যান্সার, মানে ট্রপিক অফ ক্যান্সার, বা যেটাকে আমরা কর্কট ক্রান্তি বলছি, কর্কট ক্রান্তি। এবং এটা কত ডিগ্রিতে বলেন তো? এটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 23.5 ডিগ্রি উত্তরে আছে। পাশাপাশি আরেকটা রেখা মাত্র আমরা পড়েছি, সেটা হচ্ছে বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে গিয়েছে, এটার নাম কি? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে একটা হচ্ছে 23.5 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে দুইটা যুক্ত হয়েছে, এটাতে কিন্তু কোথায় বলেন তো? ফরিদপুর অঞ্চলের, ফরিদপুরের কারা আছে একটু হাত তোলেন? ফরিদপুর জেলার ভাঙা উপজেলার ভাঙাদিয়া গ্রাম, তাহলে এটা ঠিক আছে? ভেরি গুড, তাহলে আশা করছি সবাই পারবেন এটা।
তাহলে আমাদের পুরো বাংলাদেশের ঠিক মাঝখান অঞ্চলে এই অঞ্চলটাতে যুক্ত হয়েছে। এটা মাঝে মাঝে আপনাদের কোশ্চেন করতে পারে, এই যে কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলা দিয়ে? এটা কোন জেলা? এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা। এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা। এবং বের হয়েছে কোন জেলা দিয়ে স্যার বলেন তো? বের হয়েছে কুমিল্লা জেলা দিয়ে। মাঝে মাঝে আসে এটা। আবার এই যে 90 ডিগ্রি যেটা আপনি দেখছেন এখানে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা যেটা, এটা প্রবেশ করেছে কোন জেলা দিয়ে স্যার? এটা প্রবেশ করেছে কোথায় বলেন তো? এটা পড়িয়েছিলাম কিন্তু আপনাদের মনে হচ্ছে আমি একবার, এটা মনে হচ্ছে আমি পড়িয়েছি, কখন যেন পড়িয়েছি। আচ্ছা যাই হোক, তাহলে এটা যেটা প্রবেশ করেছে বরগুনা, এবং বের হয়েছে কোথায় বলেন তো? বের হয়েছে শেরপুর জেলা দিয়ে, শেরপুর। এই কোশ্চেনগুলো আপনাদের আসতে পারে স্যার। মনে হচ্ছে এটা কোথায় যেন পড়িয়েছি, কোথায় পড়িয়েছি জানি না, কোন ক্লাসে পড়িয়েছি, অনেকগুলো ক্লাসই তো নিলাম এই সপ্তাহে, আপনাদের কি পড়িয়েছি না অন্য কোথাও, কিন্তু এটা 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 খুবই গুরুত্বপূর্ণ এবং মাঝে মাঝে আসতে পারে যে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে এবং কোন জেলা দিয়ে বের হয়েছে। ওকে। একজন বলেছেন চুয়াডাঙ্গা, দুঃখিত, ফরিদপুর আমার এক্সের বাড়ি। হাই আল্লাহ, দেখেন, যাক ভালো। তাহলে আপনারা আপনাদের প্রেজেন্টটাকে একটু ভালো করেন, ঠিক আছে? প্রেজেন্টটাকে একটু ভালো করেন, এটা চাকরির দিকে একটু মনোনিবেশ করেন, ইনশাল্লাহ ফিউচারটা আপনার ভালো হবে। এখন দেখেন, ওকে, হ্যাঁ পেইড ব্যাচে একজন বলেছেন স্যার পেইড ব্যাচে পড়িয়েছেন, ওকে। তাহলে এই বেসিক বিষয়গুলো আশা করছি একদমই ক্লিয়ার করবেন, এগুলো থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, তাহলে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গাদিয়া গ্রাম, এই অঞ্চলটা থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে। সবাই ক্লিয়ার? আমরা বাংলাদেশ টপিকে আর ঢুকতে চাই না, আশা করি সবাই ক্লিয়ার। একটু বলবেন, ক্লিয়ার হলে আমরা পৃথিবীটা সম্পর্কে একটু জানবো, পৃথিবী সম্পর্কে একটু বেসিক সম্পর্কে জানবো। হ্যাঁ, সুমাইয়া জাহান বলেছেন স্যার পেট বেচে পড়েছেন, স্যার আমাদের পড়েছেন, নিশি বলেছেন, বোন আমাদের, ফিরোজ আলী বলেছেন পেট বেচে, রাইট, এগুলো পেট বেচে পড়ানো হয়েছে, রাইট। ওকে, তাহলে স্যার একটু খেয়াল করেন, এবার আমরা পৃথিবীর বেসিক আরেকটু বিষয় নিয়ে আলোচনা করব। পৃথিবীতে মহাদেশ এবং মহাসাগরগুলা, এগুলো নিয়ে আলোচনা করে আজকের মতো আমরা সেলফ সলভ করব। কিন্তু আরেকটা বিশেষ চমক আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে পুরো পৃথিবীতে যেগুলো আমরা রেখা দিয়ে মনে রাখি, যে সীমান্ত রেখাগুলো, সেগুলো আজকে আপনাদের ধরিয়ে দেবো। যেমন ধরেন, আপনি যখন এভাবে 0 ডিগ্রি, দুঃখিত, আপনি যখন এভাবে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, এভাবে করে যখন আপনি উত্তর দিকে যেতে থাকবেন, এই পাশে একটা রেখা পাবেন যেটা দুইটা গুরুত্বপূর্ণ দেশকে পৃথক করেছে। উপরেটার নাম হচ্ছে কানাডা, এটা হচ্ছে কানাডা, আর এটার নাম হচ্ছে ইউএসএ। আর নিচে আছে কে বলেন তো? নিচে আছে মেক্সিকো, ঠিক আছে? এখন কানাডা এবং ইউএসএ কে পৃথককারী যে রেখা, এটা হচ্ছে 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তাহলে 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা কোন দুইটা দেশকে পৃথক করেছে বলেন তো স্যার? কোন দুইটা? আমরা জানি কানাডা এবং ইউএসএ। এটা থেকে আপনাদের প্রশ্ন থাকতে পারে, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সীমান্তের নাম কি? এটা, তাহলে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সীমান্তের নাম। পৃথিবীর দীর্ঘতম সীমান্ত, পৃথিবীর দীর্ঘতম সীমান্ত। স্যার এটা কিন্তু আপনাদের আসতে পারে, পৃথিবীর দীর্ঘতম সীমান্তের নাম কি? সেটা হচ্ছে 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা। কানাডা এবং ইউএসএ কে পৃথক করেছে 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এরকম রেখা থেকে আরেকটা কোশ্চেন আসে, আপনি এই পাশটাতে আসেন, এই পাশটাতে একটা দেশ আছে, এই যে এই দেশটা, এই অঞ্চলে একটা দেশের নাম হচ্ছে উত্তর কোরিয়া, একটা হচ্ছে উত্তর কোরিয়া, আর নিচে আছে কে বলেন তো? দক্ষিণ কোরিয়া। তাহলে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এই দুইটাকে যে পৃথক করেছে সেটার নাম হচ্ছে 38 ডিগ্রি উত্তর। তাহলে 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা কোন দুইটা দেশকে পৃথক করেছে? একটা উত্তর কোরিয়া, একটা দক্ষিণ কোরিয়া। স্যার একটা উত্তর কোরিয়া, আরেকটা দক্ষিণ কোরিয়া। সবাই ক্লিয়ার? ভেরি গুড, রাইট আনসার। ওকে, ইউএসএ কানাডা, লিজা আক্তার বলেছেন ইউএসএ কানাডা। পৃথিবীর দীর্ঘতম সীমান্ত 49 ডিগ্রি, কানাডা এবং উত্তর আমেরিকাকে, দুঃখিত, আমেরিকা এবং কানাডাকে পৃথক করেছে। ভেরি গুড। এবার স্যার বলেন 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এই 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা কাকে পৃথক করেছে বলেন? কোন দুইটা দেশকে? একটা হচ্ছে বিটিএস, দক্ষিণ কোরিয়া, আরেকটা হচ্ছে বোম মারে যে আমাদের প্রিয় বড় ভাই, উত্তর কোরিয়া। তাহলে আমরা এটা ভেবে করতে পারি উত্তর কোরিয়া, উত্তর মাইনাস দক্ষিণ কোরিয়া, উত্তর মাইনাস দক্ষিণ কোরিয়া। তাহলে দুই কোরিয়াকে পৃথক করেছে এই সীমারেখা। ভেরি গুড, রাইট আনসার প্রিয় ভাই বোন, রাইট আনসার। সাবাস, রাইট আনসার।
তাহলে আশা করছি এটা পারবেন। এই অঞ্চলটা সম্পর্কে আমরা পড়লাম, এই অঞ্চলটা পড়লাম। আর কোথায় যাওয়া যায় বলেন? আর কোথায় যাওয়া যায়? দুঃখিত। তাহলে কাশ্মীর ইস্যু নিয়ে যে জায়গাতে ঝামেলা আছে সেটা এই অঞ্চলটা। তাহলে কাশ্মীরকে পৃথক করেছে লাইন অফ কন্ট্রোল, তাই না? এই লাইন অফ কন্ট্রোলটা মূলত 24 ডিগ্রি। তাহলে 24 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তাহলে 24 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তাহলে 24 ডিগ্রি উত্তর অক্ষরেখা পৃথক করেছে কাকে? দুইটা দেশকে। একটা হচ্ছে ভারত, আর আরেকটা কে বলেন তো? পাকিস্তান। তাহলে 24 ডিগ্রি আপনি লিখে রাখতে পারেন ভারত মাইনাস পাকিস্তান, ভারত মাইনাস পাকিস্তান। তাহলে ভারত মাইনাস পাকিস্তান, ভারত মাইনাস পাকিস্তান 24 ডিগ্রি। স্যার সবাই একটু আনসার করেন 24 ডিগ্রি। তাহলে সবাই একটু আনসার করেন 24 ডিগ্রি উত্তর রেখা, 24 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 24 ডিগ্রি উত্তর রেখা কাকে পৃথক করেছে এটা আনসার করেন স্যার সবাই। 24 ডিগ্রি উত্তর অক্ষরেখা কাকে আনসার করেছে? ভেরি গুড, ভারত এবং পাকিস্তানকে আনসার করেছে, মাশাআল্লাহ। ওকে, তাহলে আশা করছি এটা ক্লিয়ার। এটার পরে আরেকটাও আসতে পারে 17 ডিগ্রি, এই যে যেটা ভিয়েতনামকে পৃথক করেছে 17 ডিগ্রি। তাহলে 17 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামকে পৃথক করেছে, 17 ডিগ্রি ভিয়েতনামকে পৃথক করেছে, ভিয়েতনাম। তাহলে ভিয়েতনামকে পৃথক করেছে কত ডিগ্রি? 17 ডিগ্রি। 17 ডিগ্রি কাকে পৃথক করেছে? 17 ডিগ্রি পৃথক করেছে ভিয়েতনামকে পৃথক করেছে, ঠিক আছে? তাহলে 17 ডিগ্রি পৃথক করেছে ভিয়েতনাম। তাহলে আশা রাখি এগুলো সবার ক্লিয়ার। আপনাদের আজকের যে ক্লাসটা এটা মূলত হচ্ছে একটু রেখা পরিচিতি বা রেখাগুলো দিয়ে কাকে পৃথক করে, ঠিক আছে? এগুলো থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, আউলিয়া দেউলিয়াকে পৃথক করেছে, হ্যাঁ রাইট। ওকে, তাহলে সবাই একটু জানাবেন স্যার যে আপনাদের এই ক্লাসটা কেমন লেগেছে, এবং আপনাদের জন্যই যেহেতু এই আয়োজন, তাহলে আপনাদের এই আয়োজনটাকে আরও বেশি ফলপ্রসূ করার দায়িত্বটা কিন্তু আপনাদের, ঠিক আছে? তাহলে আমাদের এই বিষয়টা একটু ভালো করে জানানোর চেষ্টা করবেন যে স্যার কেমন লেগেছে আমাদের ক্লাসটা। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ ইন্ডিভিজুয়াল এলাকা ভিত্তিক পড়াশোনা করব, এবং এই ক্লাসটা সম্পর্কে আজকের আপনাদের একটু কষ্ট করে মতামতটা জানাবেন, ঠিক আছে? যে স্যার কেমন হয়েছে বলেন। এই যে আপনাদের জন্য একটা লাস্ট কোশ্চেন, আজকের ক্লাসটাতে যেহেতু আমাদের নতুন জায়গা থেকে আসছে, তাহলে আপনারা একটু ট্রাই করবেন এটা জানাতে। আর আপনারা যারা আমাদের এই প্রতিদিনের কোর্সগুলোতে ভর্তি হতে চান তাদের জন্য একটা 5758, তাদের জন্য একটা আমার পক্ষ থেকে, মঈন স্যারের পক্ষ থেকে একটা আপনাদের জন্য দাওয়াত থাকবে। যে এমন যদি ম্যাপ অ্যানালাইসিস, যদিও এটা খুব বড় ক্লাস, আমি আপনাদেরকে বেশি একটা ক্লাস নিতে পারিনি আজকে, অনেক বড় একটা ক্লাস, অনেক বিষয় সম্পর্কে আজকে আপনাদের ধারণা দিতে চেয়েছিলাম, আপনাদের একটু দেখিয়ে রাখি তারপরও আপনাদের সন্তুষ্টির জন্য, যে স্যার দেখেন কত কিছু ছিল আমাদের এখানে। আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, এই যে এশিয়া মহাদেশ, অন্যান্য মহাদেশগুলো সম্পর্কে আলোচনা করব, মহাসাগর নিয়ে আলোচনা করব, ইন্ডিয়ান ওশেন, ঠিক আছে? প্রত্যেকটা অঞ্চল নিয়ে ইনশাল্লাহ আমরা ফ্রি ক্লাসগুলোতে এগুলো আলোচনা হবে, একটু একটু করে আমরা আলোচনা করবো। এক ক্লাসতে এত বড় টানা সম্ভব না, তো এগুলো সবগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এগুলো সব মহাসাগর। তারপর আমরা মহাদেশ নিয়ে আলোচনা করবো, ধরেন আফ্রিকা, তারপর হচ্ছে আমাদের এখানে কি আছে, এই পাশে হচ্ছে দুঃখিত আফ্রিকা, তারপর উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে উত্তর আমেরিকা, তারপর এই পাশে আমাদের ইউরোপ আছে। প্রত্যেকটা অঞ্চল আমরা ম্যাপ অ্যানালাইসিসের মাধ্যমে, এশিয়া, এই প্রত্যেকটা অঞ্চল ইনশাল্লাহ আমরা ম্যাপ অ্যানালাইসিসের মধ্যে আলোচনা করব ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমার প্রিয় ভাই বোন যারা আমাদের এগুলো মূলত এত ডিটেলসে আলোচনা হয় কোন সময়, যখন আমাদের পেড ব্যাচগুলোতে ইনশাল্লাহ এগুলো ডিটেলসে আলোচনা হবে। তাহলে যারা আজকের ক্লাসটা এনজয় করেছেন এবং চান যে মঈন স্যারের সাথে, আমাদের সাইদুল স্যার পেজের সাথে আপনারা যুক্ত থাকতে চান এবং আমাদের কোর্সগুলো করতে চান, আপনারা কি করবেন? 01767265758 এই নাম্বারটাতে আজকে লাইভ চলাকালীন সময়ে, ঠিক একইভাবে আমাদের লাইভ চলাকালীন সময়ে এই নাম্বারটাতে যারা 50% ডিসকাউন্ট, আমাদের 3700 টাকার যে 3750 টাকার যে কোর্স ফিটা থাকে, তারা কিন্তু আজকেও 1750 টাকায় ভর্তি হতে পারবেন। তাহলে এই একটা দাওয়াত দিয়ে আপনাদের জন্য আমি কিন্তু আজকে ট্রাই করছি। অনেকে বলেছেন অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, মাশাআল্লাহ অনেক ভালো, ভেরি গুড, ভেরি গুড, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, ভেরি গুড, ওকে, ভেরি গুড। অনেকে বলেছেন স্যার দাওয়াত আপনাদের আমাদের এলাকায়, ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক অনেক দাওয়াত রইল। যেহেতু আজকে আমাদের নতুন একটা সেট আপে, তাহলে আজকে কিছুটা বিঘ্নিত হয়েছে, সেটার জন্য আজকের শেষের দিকে আমি আপনাদের কাছে একটু ক্ষমা প্রার্থী।
নতুন সেট আপে ক্লাস নিতে গেলে একটু ঝামেলা হয়। তো আপনারা দোয়া করবেন যেন খুব দ্রুত আমাদের এই সেট আপটাও সমৃদ্ধ হয়ে যায় আগেরটার মতো, যেন আমরা সবগুলো সেট আপ থেকে খুব দ্রুত ক্লাস নিতে পারি এবং বেশি বেশি করে আপনাদের জন্য ক্লাস উপহার দিতে পারি, ঠিক আছে? তো আপনারা যারা ধৈর্য সহকারে আজকে ক্লাসটা করেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা স্যার, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর আপনাদের জন্য এই সেটআপটা মাত্র রেডি করেই কিন্তু আজকে কিন্তু লাইভ ক্লাসে আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বললাম যে না গেলে কেমন লাগবে, যে একটু সবার সাথে একটু দেখা করে আসি, একটু কথা বলে আসি, এই জন্য জাস্ট লাইটটা বসিয়ে চলে আসলাম লাইভে, ঠিক আছে? তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলো অনেক বেশি সমৃদ্ধ হবে। এখানে লাইটিং সেটআপের এখন অনেক ঘাটতি আছে, সেগুলো সব ঠিকঠাক করে আরও টপ নচ ইনশাল্লাহ ক্লাস আমরা পাবো। তো যারা আমাদের পেড ব্যাচগুলোতে ক্লাস করবেন স্যার, তারা সাইদুল স্যার পেজে 1750 টাকার কোর্স ফিটা পাঠিয়ে আপনারা আমাদের প্রাইমারি হোক অথবা আমাদের নিবন্ধন হোক অথবা 10 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে সেগুলোতে কিন্তু আপনারা যুক্ত হতে পারবেন। তাহলে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা এটা একটু কষ্ট করবেন, আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, আমাদের কোর্সগুলোতে যুক্ত হবেন এবং নেক্সট ক্লাসগুলো আরও বেশি আরও অনেক অনেক বেশি ইনফরমেটিভ থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আপনাদের সকলের কাছে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ প্রিয় স্যার, আল্লাহ হাফেজ আমার প্রিয় ভাই বোনেরা, সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্যারের জন্য দোয়া করবেন এবং অবশ্যই সাইদুল স্যার পেজের সাথে থাকবেন যেন এমন ইনফরমেটিভ ক্লাসগুলো আরও অনেক পেতে পারেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলো আরও বেশি সমৃদ্ধ হবে। খুদা হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম সবাইকে।